So this is our batch. Start from today. Okay. প্রথমে যেটা আমি বলি যে ই-বুকস একটা দেওয়া আছে এই ব্যাচে। ঠিক আছে? ই-বুকস পাবে যেটা একেবারে রিসেন্ট 2023 এর যে এক্সাম, যেখানে টোটাল 15 শিফটস রয়েছে। পুরো কোয়েশ্চেন ব্যাংক অ্যাভেলেবেল রয়েছে যারা এই ব্যাচে এনরোল করেছো তাদের জন্য। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করবে, আর এই কোয়েশ্চেন্স গুলো আমি প্রায়োরিটি বেসিসে প্র্যাকটিস করাবো এই ব্যাচে। ঠিক আছে? যেমন দেখছো পেপার 1 থ্রো পিওয়াই কিউজ এর থ্রুতে আমরা পেপার 1 কে রিভিশন করছি, র্যাপিড ফায়ার সেশন, যেখানে রিসেন্ট যে এক্সাম আসছে সেই এক্সামের জন্য বেনিফিটেড হবে তোমরা। তোমাদের কাছে কনসেপ্ট রয়েছে, তোমরা কনসেপ্ট গুলো পড়েছো, কিন্তু কনসেপ্ট গুলোকে কোয়েশ্চেন্স গুলোতে কিভাবে অ্যাপ্লাই হবে সেই তোমাদের কনসেপ্ট গুলো সেগুলোই এটা এই ব্যাচে কি করবে না জানতে পারবে। ঠিক আছে? বা ওই কোয়েশ্চেন্স গুলো সলভ করার যে একটা এবিলিটি, সেগুলো কিন্তু সেই এবিলিটি কিন্তু তৈরি হবে এই সেশনে, পুরো ক্লাসে। ঠিক আছে? আমরা মেনলি ক্লাস হচ্ছে করব মানডে মানডে এন্ড ফ্রাইডে। ঠিক আছে? এই দুটো দিন থাকবেই ক্লাস। ঠিক আছে? মানডে এন্ড ফ্রাইডে দুটো দিন থাকবেই। 8 PM থেকে ক্লাস হবে, আর 9 PM অবধি চলবে। 1 আওয়ারে আমরা হচ্ছে কোয়েশ্চেন্স, পুরো 1 আওয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। এটা 1 আওয়ার মানে ফিক্স নয়, 1 আওয়ার বাড়বেই, ম্যাক্সিমাম সময় কমবে না কখনো। ঠিক আছে? এরপর আরো দুটো দিন রাখা হচ্ছে, যে দুটো দিনে যেমন টিউসডে আর হয়ে গেল থার্সডে। ঠিক আছে? থার্সডে, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন হবে, টোটাল 3 ডেজ। ঠিক আছে? উইকে টোটাল 3 ডেজ পিওয়াই কিউজ প্র্যাকটিস করবে, এবং যে বাকি রিমেইনিং ডেজ গুলো থাকছে তোমাদের কাছে, সেগুলোতে অবশ্যই রিভাইজ করতে থাকবে। ঠিক আছে? তোমাদের যা টপিক আছে অলরেডি পড়েছো সেগুলো পুরো রিভাইজ করতে থাকবে। আর এখানে তোমরা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছি। ঠিক আছে? 3 ডেজ, মেনলি 3 ডেজ, কখনো কখনো 4 ডেজও হবে। আবার যদি সেরকম হয় তাহলে আমি রেকর্ডেড ক্লাসও হচ্ছে দিয়ে দেবো। যত ম্যাক্সিমাম পসিবল কোয়েশ্চেন্স আমরা এই বেচে কিন্তু সলভ করবো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট সেশন। যারা জয়েন করেছে তারা এর বেনিফিট বুঝতে পারবে। আজকে আমাদের ডে 1 এর ক্লাস শুরু হচ্ছে। টুডে ইজ আওয়ার ডে 1। ওকে, তাহলে এখানে যেমন দেখো ফিচার্স কি কি মেনশন রয়েছে। ফার্স্ট হচ্ছে ই বুক, ডিসেম্বর 2023 এর ই বুক রয়েছে, প্লাস এর ভিডিও সলিউশন পাবো। ওকে, এখানে লাইভ ক্লাস হবে, আর লাইভ ক্লাস কেউ যদি মিস করে যাও তাহলে সেখানে রেকর্ডেড ক্লাসও রয়েছে, যা তোমরা পড়ে দেখে নিতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট ফিচার এটা। এখানে অল ম্যাথস এন্ড ডিআই যেগুলো 15 শিফটে রয়েছে সেগুলো সবগুলোই ধরে ধরে সলভ করানো হবে, যেটা আরো বেশি বেনিফিটেড হবে। আর এই দুটো ইউনিট হচ্ছে নাম্বার তোলার জন্য সব থেকে উপযোগী, মানে পারতেই হবে এই ইউনিট দুটো। ঠিক আছে? আর এটা হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাইলিঙ্গুয়াল। ঠিক আছে? যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে এই ব্যাচে, কামিং এক্সামের জন্য হাইলি বেনিফিটেড। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার সেশন ফর টুডে। আমরা শুরু করব ক্লাস ফার্স্ট ইউনিট থেকেই শুরু করব। ইউনিট 1, টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড টিচিং অ্যাপটিটিউড দিয়ে আমরা শুরু করছি। ওকে, পুরো আজকে আমরা কোয়েশ্চেন্স, বেশ কতগুলো শিফটের অনলি ফর টিচিং অ্যাপটিটিউড, যেখানে আমরা কোয়েশ্চেন সলভ করব। ওকে, অনলি ফোকাস আমাদের আজকে টিচিং অ্যাপটিটিউড। প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে ক্লাস আমি আগে দিয়ে দিতে চাইছি ফার্স্ট, তারপর মিক্সড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড ফর টুডেজ ক্লাস। দিস ইজ দ্য ই বুক। ওকে, এই ই বুকটাই মেনশন রয়েছে, দেখবে ফোল্ডার করা রয়েছে, ই বুক বলে ফোল্ডার রয়েছে। বেঁচে যাবে, দিয়ে কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে দেখতে পাবে ফোল্ডার রয়েছে যেখানে ই বুক অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো ডাউনলোড করে নেবে, প্রিন্টও করতে পারো, বা মোবাইলে ইন্টারনাল মেমোরিতে ডাউনলোড করে সেগুলোকে নিজেরা মোবাইলের ফোন থেকেও পড়তে পারবে। যার যা অ্যাভেলেবেল রয়েছে, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেট, যার যা রকম রয়েছে ফ্যাসিলিটিস, সেখান থেকে তোমরা পড়তে পারবে। আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি আজকে টিচিং অ্যাপটিটিউড দিয়ে। এই পুরো পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে?
দেখো এরপরে বলে রাখি, এখানে যদি আমি মনে করো শুধু কোয়েশ্চেন্স বলি আর অ্যান্সার বলে দিই, তাহলে কিন্তু সেটা একবারে এফেক্টিভ হবে না। এখানে আমরা কি করব, এক্সপ্লেনের সঙ্গে পড়বো, ঠিক আছে? পুরো কোয়েশ্চেন্সকে এক্সপ্লেন করব, কোথা থেকে এই কোয়েশ্চেনটা আসছে এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু আমরা ডিটেলস এক্সপ্লেন করব, যেগুলো তোমাদের বেনিফিটেড হবে তোমরা। আর কোয়েশ্চেন ব্যাংকের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডে ওয়াইজ, এক্সাম ডেট ওয়াইজ অ্যান্ড শিফট ওয়াইজ এখানে ক্যাটাগরাইজড করা রয়েছে এই কোয়েশ্চেন ব্যাংকে, যেটা আজ পর্যন্ত মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নেই এরকম ভাবে, ঠিক আছে? মার্কেটে অ্যাভেলেবেল অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে, কিন্তু সেখানে অল 50টা কোয়েশ্চেন্সকেই, এক একটা শিফটের 50টা কোয়েশ্চেনকে এক একবারে দেওয়া আছে, ঠিক আছে? এখানে ইউনিট ওয়াইজ সর্ট আউট করা আছে এবং ডেট এন্ড শিফট মেনশন করে করে দেওয়া রয়েছে, অ্যান্সার রয়েছে, বাট ডিআই এন্ড পুরো ম্যাথস সলিউশন করে দেওয়া আছে। যদি কেউ এই ইবুকটি পারচেস করতে চাও হার্ড কপি, ঠিক আছে, বা ই বুকস, তাহলে অনলি আমার হোয়াটসঅ্যাপে জাস্ট একবার কন্ট্যাক্ট করবে, নাম্বার দেওয়া আছে। ওকে, চলো ক্লাসটা শুরু করি আজকের। দেখো, ডে ওয়ানের যে এক্সাম ছিল ডিসেম্বর 2023, তার কি কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো আমরা ডিসকাস করব, তারপর এইভাবে শিফট ওয়াইজ আমাদের ক্লাস চলতে থাকবে ডিসকাশন। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। কি বলা আছে? দ্য অর্গানাইজড বডিজ অফ ইনফরমেশন স্টোরড ইন মেমোরি। তাহলে আমাদের মেমোরিতে যে ইনফরমেশন স্টোর করার বডি রয়েছে, মানে চেম্বার আছে, ঠিক আছে? সেই চেম্বারের অ্যাকর্ডিংলি কি বলা হয়েছে, দ্যাট বায়াস দ্য ওয়ে নিউ ইনফরমেশন ইজ ইন্টারপ্রেটেড, স্টোরড অ্যান্ড রিকল ইজ নোন অ্যাজ। কোয়েশ্চেন্সে বলেছে আমাদের মাইন্ডে, মাথায়, ঠিক আছে, যে মস্তিষ্কের মেমোরি ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, সেই মেমোরি ক্যাপাসিটির যে অলরেডি যে কোনো একটা অবজেক্ট রিলেটেড, ঠিক আছে, আমাদের অলরেডি যে নলেজ বা ইনফরমেশন স্টোর থাকে মেমোরিতে, সেই অ্যাকর্ডিংলি আমরা সেই অবজেক্ট রিলেটেড নিউ নলেজকে কি করি, বা সিমিলারলি যদি নিউ নলেজ বা নিউ অবজেক্ট দেখি, মানে সিমিলার অবজেক্ট দেখি, তখন আমরা কি করি, ওই নলেজ অ্যাকর্ডিংলি কি করি না, সেটাকে এক্সপ্লেন করি, বা সেটাকে আবার সেই রিলেটেড ইনফরমেশন স্টোর করি বা রিকল করি যা আমাদের স্টোর রয়েছে তার থেকেই, ঠিক আছে? এটা তো কারেক্ট। তো সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি কি বলে, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? তো এটাকে বলা হয় স্কেমাস, ঠিক আছে? এটাকে কি বলা হয়? স্কেমাস। অপশন নাম্বার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2। কোয়েশ্চেন কোথা থেকে এসেছিল? কোয়েশ্চেন হচ্ছে টিচিং লার্নিং, কতগুলো বেশ থিওরি আছে যেগুলো থেকে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি আসছে, সেই জায়গা থেকেই কিন্তু কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? এটা কোন থিওরিতে রয়েছে? এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ওকে, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি তে এটা রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ওকে, আমি আর এটা বড় করে লিখছি না, এইভাবে লিখলাম। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে রয়েছে এই কনসেপ্ট, ঠিক আছে? যেখানে পিয়াগেট কি করেছেন, এক তো আমাদের কিভাবে ইনফরমেশন ডেভেলপ হয়, ঠিক আছে, সেই রিলেটেড 4টে স্টেজ দিয়েছেন, যেমন সাইকোমোটর, ঠিক আছে, ডেভেলপমেন্ট স্টেজ বা প্রি অপারেশনাল ডেভেলপমেন্ট স্টেজ, কংক্রিট অপারেশনাল ডেভেলপমেন্ট স্টেজ এবং ফর্মাল অপারেশনাল ডেভেলপমেন্ট স্টেজ, এই 4টে দিয়েছে। এর সাথে সাথে প্যারালাল আবারও একটি হচ্ছে, তিনি আহ, বলে গেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এই স্কেমাস থিওরি, ঠিক আছে? তাহলে স্কেমাস থিওরি অ্যাকচুয়ালি পিয়াগেটই হচ্ছে দিয়েছেন, ঠিক আছে? পিয়াগেট স্কেমাস থিওরি দিয়েছেন, যেখানে তিনি নলেজের যে চেম্বার আমাদের মস্তিষ্কে রয়েছে, প্রত্যেক একটা শিশুর জন্ম থেকেই তার নলেজের চেম্বার ডেভেলপ অলরেডি থাকে, যার জন্য সে কি করতে পারে, রেসপন্স করতে পারে এবং সারাউন্ডিংস থেকে নিউ নিউ নলেজ গেইন করতে পারে, ঠিক আছে? আর সেই স্কেমাস কি হয়, রেগুলারলি মডিফাইড হতে থাকে এবং কারেক্টেড নলেজ বিল্ডিং হতে থাকে, ঠিক আছে? এটাকে তিনি স্কেমাস বলেছেন। আরো যদি এর আমরা এক্সপ্লেন দেখি বিস্তারিত ভাবে, তাহলে এই হচ্ছে, দেখো কি বলা আছে, স্কেমাস আর অর্গানাইজড বডিজ অফ ইনফরমেশন stored in memory that bias the way new information is interpreted, stored, recalled. Schemas means কি না, mental structure, building block of knowledge, small pocket of information,
যেটা আমাদের মাইন্ডে অলরেডি কি থাকে না, চেম্বার থাকে, নলেজ চেম্বার, যেগুলোতে আমাদের কি হয়, নলেজ কি হয়, ফিটেড হয়, বা নলেজ আমরা কি করি না, স্টোর রাখতে পারি, ঠিক আছে, সেগুলোকে স্কেমাস বলছেন তিনি। আর এই স্কেমাস কি হয়, চেঞ্জেস হতে থাকে, ঠিক আছে, ইটস চেঞ্জ উইথ নিউ নলেজ। যখনই আমাদের কোন একটা অলরেডি আমরা আগে জানতাম, বাট সেই অবজেক্ট রিলেটেড যখন আমরা পরবর্তীকালে আরো কিছু জানতে পারি, তার মানে প্রিভিয়াস নলেজ কি হলো, মডিফাইড হলো, ঠিক আছে। এইভাবে চেঞ্জেস হতে থাকে স্কেমাস অলওয়েজ, বা কারেক্টেড নলেজ আমাদের গেইন হতে থাকে। দে আর মেন্টাল ফ্রেমওয়ার্ক, স্কেমাসকে বলা হচ্ছে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক দ্যাট হেল্প ইন্ডিভিজুয়ালস অর্গানাইজ অ্যান্ড ইন্টারপ্রেট ইনফরমেশন। আর যার থ্রু থেকেই আমরা কি করতে পারি, অবজেক্ট বা যে কোনো থিংস রিলেটেড নলেজ গেইন করতে পারি, এবং সেগুলোকে ইন্টারপ্রেটও করতে পারি এই স্কেমাসের থ্রুতেই। মানে আমাদের যে নলেজ থাকে তার উপরেই বেস করে তো আমরা ইন্টারপ্রেট করবো, তাই না, এটাকেই বলছে। স্কেমাস ইনফ্লুয়েন্স কগনিটিভ প্রসেস। আর এই স্কেমাসই কি করে, পুরো কগনিটিভ প্রসেসকে কি করে না, ইনফ্লুয়েন্স করে। যেমন আমাদের কোন অবজেক্ট রিলেটেড পারসেপশন কি হচ্ছে, তো আমরা অলরেডি যে ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে সেই রিলেটেডই তো আমরা যে কোনো জিনিসকে ভাবার চেষ্টা করি, তাই না। তো পারসেপশন, সেই জন্য স্কেমাস আমাদের যেমন থাকবে সেভাবে আমাদের পারসেপশন ক্রিয়েট হবে, আমাদের অ্যাটেনশন আসবে, মেমোরি বা স্টোর হবে, এবং প্রবলেম সলভ আমরা করতে পারবো, ঠিক আছে। যেমন নলেজ থাকবে, যেমন এক্সপিরিয়েন্স থাকবে, তার উপর বেস্ড করে। আশা করছি কোয়েশ্চেন নাম্বার 1 বোঝা গেছে। এইভাবে ডিটেল এক্সপ্লেনের সঙ্গে আমরা এই ব্যাচে কিন্তু, এই পিওয়াই কিউজ যে ব্যাচ রয়েছে, পেপার 1 প্রিপারেশন বুস্টার ক্লাস, ঠিক আছে, বা পেপার 1 প্রো পিওয়াই কিউজ, এখানে তোমরা এইভাবে ক্লাস হচ্ছে পাবে, ভেরি বেনিফিটেড, ঠিক আছে। একদম শেষ অবধি থাকবে, আর ক্লাসটাকে পুরো ইউটিলাইজ করো, ঠিক আছে। দেখো এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে, এটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স রয়েছে। স্টেটমেন্ট 1 কি বলেছে, স্টেটমেন্ট 1 এ, ইন টিচার সেন্টার্ড লার্নিং, ইন টিচার সেন্টার্ড লার্নিং দ্য টিচার gives up the traditional decision making role। কি বলেছে না, টিচার সেন্টার্ড যে মেথড, টিচার সেন্টার্ড মেথড কাকে বলে, তাহলে আমরা জানি ব্রডলি কি হয় না, দুটো মেথডস হচ্ছে টিচিং এর। একটা হচ্ছে কি টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ বা মেথড, আরেকটা হচ্ছে লার্নার সেন্টার্ড মেথড বা অ্যাপ্রোচ। টিচার সেন্টার হচ্ছে একবারে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে, যেটা অনেক পুরনো যুগ থেকে চলে আসছে, যেখানে কি করে না, টিচার প্রাইমারি রোল প্লে করে, এভরিথিং ডিসাইডেড বাই টিচার, সেটা হচ্ছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। আর এখানে কি লার্নারদের ফ্লেক্সিবিলিটি থাকে, অ্যাজ পার দেয়ার কনভেনিয়েন্স, অ্যাজ পার দেয়ার কমফোর্ট, তারা স্টাডি করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে লার্নার সেন্টার। তাহলে এখানে কি বলেছে, ইন টিচার সেন্টার্ড লার্নিং দ্য টিচার গিভস আপ দ্য ট্র্যাডিশনাল decision making role and chooses instead the role of a facilitator who focus on students failing। তাহলে এরপর এখানে তো বলেছে এটা ঠিক আছে যে ট্র্যাডিশনাল ডিসিশন মেকিং রোল প্লে করে, মানে পুরো ডিসাইড করবে টিচারই, কিন্তু বলা হয়েছে যে চুজেস ইনস্টিড দ্য রোল অফ এ ফেসিলেটর, ঠিক আছে, মানে ফেসিলেটরের যে রোল তার পরিবর্তে কি করে না, ট্র্যাডিশনাল ডিসিশন মেকার হিসাবে কাজ করছে। বাট এখন বলে দিয়েছে এইবারে যেটা, হু ফোকাসেস অন স্টুডেন্টস ফেলিং। তাহলে এখানে যদি পুরো ট্র্যাডিশনাল ডিসিশন মেকিং এর রোল প্লে করে টিচার, ঠিক আছে, ফেসিলেটর না হয়ে, ফেসিলেটর হচ্ছে না, ঠিক আছে, ইনস্টিড অফ ফেসিলেটর বলেছে না, তাহলে ফেসিলেটরের রোল না প্লে করে কি করছে, যেমন পুরোটাই পুরো ডিসাইড করবে টিচার, টিচারই পুরো কিভাবে পড়ানো হবে, কি কন্টেন্ট পড়ানো হবে, এভরিথিং ডিসাইড করবে টিচার। তাহলে সে কি করে স্টুডেন্টের ফিলিং কে গুরুত্ব দিচ্ছে, তাই না। তাহলে কি সে গুরুত্ব দিচ্ছে, স্টুডেন্টের ফিলিং কে দিচ্ছে না। তার মানে স্টেটমেন্ট কি 1 ইনকারেক্ট হয়ে গেল, ঠিক আছে, স্টেটমেন্ট 1 ইনকারেক্ট। এটা যেহেতু বলে দিয়েছে স্টুডেন্টের ফেলিং কে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা তো ইনকারেক্ট হয়ে গেল। এখন স্টেটমেন্ট 2 তে বলেছে, ইন লার্নার সেন্টার্ড মেথড দ্য টিচার অ্যাটেম্পটস টু সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য স্টুডেন্ট সি ইট। এখানে বলেছে টিচাররা কি করেন, যেটা লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ হয় বা মেথড হয়, সেখানে টিচাররা কি করেন, টিচাররা হচ্ছে স্টুডেন্টরা যেভাবে কোনো জিনিসকে বুঝতে চায় বা তারা যেরকম তাদের কমফোর্ট চায় সেরকম ভাবেই তারা কি করে না, অ্যাভেলেবিলিটি করে থাকে। এটা বলে দিয়েছে না, সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য স্টুডেন্ট সি ইট, ঠিক আছে, এটা কারেক্ট হবে।
ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ এমপ্যাথেটিক কমিউনিকেশন। আর সেইভাবেই তারা কমিউনিকেশন করবে এবং স্টুডেন্টদের মতো করে টিচাররা কি করে ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করে বা তাদের যে এনভায়রনমেন্ট সেটা ক্রিয়েট হচ্ছে করে দেবে। ঠিক আছে, ডেফিনেটলি কারেক্ট। স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট, স্টেটমেন্ট 1 ইনকারেক্ট। ওকে, তাহলে আমাদের এখানে অপশন কারেক্ট হবে 4। 4 নম্বর অপশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি এটার এক্সপ্লেনেশন এখানেই পেয়ে গেছো, তাও আবারও কিন্তু এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। দেখো, এই হচ্ছে এক্সপ্লেনেশন, যেখানে স্টেটমেন্ট 1 এ কি বলা হয়েছে, ইনকারেক্ট বলে দেওয়া হয়েছে। Describe teacher-centered learning by suggesting that the teacher gives up the traditional decision-making role, focuses on students' failing. ট্রাডিশনাল রোল যদি প্লে করে তাহলে সে কি করে স্টুডেন্টের ফেলিং কে কি করবে না, ফোকাস করবে। সেই জন্য এটা কি হয়েছে, ইনকারেক্ট হয়ে গেছে। However, in teacher-centered learning, the teacher typically retains a significant decision-making role and directs the learning process. পুরো কি করে লার্নিং প্রসেসটাকেই ডাইরেক্ট করে, স্টুডেন্টের ফেলিং কে ফোকাস করে না। rather than becoming a facilitator who primarily focuses on students failing, যে কি করে রেদার দেন বলে দিয়েছে, মানে কোন রকম ভাবে ফেসিলিটেটর হিসেবে কাজ করে না এবং স্টুডেন্টদের কি না ফিলিংস কে বা স্টুডেন্টরা কি রকম চাইছে, ঠিক আছে, সেটার উপরে কোনো রকম গুরুত্ব দেয় না। ঠিক আছে, লেস ফ্লেক্সিবল হয়ে থাকে পুরোপুরি। বোঝা গেছে? এরপর স্টেটমেন্ট 2 তে কি বলেছে, একুরেটলি ডেসক্রাইব লার্নার সেন্টার্ড মেথড। আর 2 নম্বর যে স্টেটমেন্ট আছে সেখানে যা বলেছে সেটা অ্যাকচুয়ালি লার্নার সেন্টার্ড মেথডই অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে থাকে। In learner-centered approach, the teacher strives to understand the perspective of the students, emphasize with their experience, and create an atmosphere of open and empathic communication. Empathetic communication, ঠিক আছে? আর সেইভাবেই কি করে না টিচার অ্যাটমসফিয়ার মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে থাকে, যেখানে স্টুডেন্ট এবং টিচার বোথ তারা কি করতে পারবে, এফেক্টিভ ম্যানারে টিচিং লার্নিং প্রসেসকে অনগোয়িং করতে হচ্ছে পারে, কোঅপারেটিভ হয় পুরো। দিস অ্যাপ্রোচ এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ক্যাটারিং টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস নিড অ্যান্ড ইন্টারেস্ট। এখানে পুরো স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল নিডস এবং তাদের কি ইন্টারেস্ট আছে সেগুলোকে হচ্ছে প্রমোট করে এবং অ্যাক্টিভলি এঙ্গেজমেন্ট করে থাকে টিচাররা স্টুডেন্টদেরকে, যাতে লার্নিং প্রসেসে এঙ্গেজড হতে পারে। আর সবসময় কি করা হয়, এখানে ফস্টারিং এ সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় টিচার্সদের দ্বারা। ঠিক আছে, তাহলে অনেক কিছু কিন্তু এখানে আমরা বুঝে নিয়েছি লার্নার সেন্টার্ড এবং টিচার সেন্টার্ড মেথড রিলেটেড। আশা করছি তোমাদের বুঝতেও সুবিধা হয়েছে। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন্সে আসি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কম্পোনেন্টস অফ pedagogical analysis of teaching and learning। টিচিং এন্ড লার্নিং রিলেটেড পেডাগোজিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কোন নিচের কোন কম্পোনেন্টস গুলো অ্যাকচুয়ালি পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এর কম্পোনেন্টস। ঠিক আছে, টিচিং এন্ড লার্নিং এর পেডাগোজিক্যাল অ্যানালাইসিস কম্পোনেন্টস কোনগুলো হচ্ছে, দেখো কি কি দেওয়া আছে এখানে। অবজেক্টিভ ফরমেশন, মানে আমরা যখন একজন টিচার যখন ক্লাসে যান বা পড়াতে শুরু করবেন, ঠিক আছে, তিনি কি কি করেন, এটাই তো কম্পোনেন্টস, এটাই তো পেডাগোজিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, মানে কি কি স্টেপস নিয়ে থাকেন পড়ানোর শুরু করার আগে বা পড়াতে গেলে একজন টিচার। অবজেক্টিভ ফরমেশন, অবশ্যই তাকে অবজেক্টিভ কি পড়াবেন সেটা ভাবতে হয় বা কি কন্টেন্ট রাখবেন সেটা ভাবতে হয়, তো এটাই তো অবজেক্টিভ ফর্মুলেশন। ডেফিনেটলি তাহলে এ হবে এজ এ কম্পোনেন্ট। ঠিক আছে, টিচিং এন্ড লার্নিং এর, তাহলে এ হচ্ছে আমাদের। ঠিক আছে, দেখো এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে বলা হয় কোডেড বেসড কোয়েশ্চেন্স, যেখানে 3-4টে স্টেটমেন্টস বা 5 থেকে 6টা কি থাকে লাইন দেওয়া থাকে বা যেগুলোকে আমরা স্টেটমেন্টস বলছি, আর সেইগুলোকে বলতে হবে কোয়েশ্চেন্সে যা বলবে তার অ্যাকর্ডিং কি আসবে। ঠিক আছে, তো আমাদের এ আসছে, তাহলে এ দেখো অনলি দুটোই অপশনে রয়েছে কিন্তু, তাহলে বাকি অপশন গুলো তুমি দেখবে কেন, এগুলো এলিমিনেট করে দাও, এগুলো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, চলে যাও নেক্সট। তাহলে এ দুটোতে রয়েছে, তাহলে আরো খোঁজো, দেখো কি বলা আছে, সিলেকশন অফ টিচিং মেথড এন্ড ম্যাটেরিয়াল, কিভাবে পড়াবে, তারপরে অবজেক্টিভ ফর্মুলেট করে নেওয়ার পরে টিচার আরো কিভাবে সেই অবজেক্টিভটাকে কিভাবে এস্টাবলিশ করবে বা যেটা যে টপিক পড়াবে বলেছেন টিচার বা ভেবেছেন টিচার, সেই টপিকটাকে ম্যাক্সিমাম কিভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছাবে বা ম্যাক্সিমাম কিভাবে ওই টপিক রিলেটেড
আউটকাম নিয়ে আসবে, ম্যাক্সিমাম আউটকাম নিয়ে আসবে মানে যতটা পসিবল টিচারের পক্ষে পুরোটা বোঝাতে পারবে স্টুডেন্টদেরকে কতটা পরিমাণ, সেই মেথডস কি হতে পারে, কি এক্সাম্পল হতে পারে, কি সুবিধা অসুবিধা হতে পারে, কিভাবে মানে ওয়ে অফ যে পুরো প্রসেসটা কিভাবে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু থিঙ্কিং করাই মানে হচ্ছে মেথডস এন্ড ম্যাটেরিয়াল সেট করা, ঠিক আছে। তো এটাও হচ্ছে সিলেকশনটাও অনেক ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস, ঠিক আছে, প্যাডাগজিক্যাল অ্যানালাইসিসে টিচিং লার্নিং এর ক্ষেত্রে। ওকে, তাহলে এ এন্ড বি হচ্ছে, দেখো তাহলে আমাদের অলরেডি আমরা এলিমিনেট করে রেখেছিলাম যে 2 না হয় 3 অ্যান্সার হবে, বাট এখানে আমাদের বি যেহেতু অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি, তার মানে আমরা এখন শিওর হয়ে গেলাম যে অপশন নাম্বার 3 উইল বি দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন্স। ওকে, রাইট? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আই থিঙ্ক, ইজ ইট ক্লিয়ার? ওকে, তো আমরা তো এখন প্র্যাকটিস করছি, বাকিগুলো দেখে নেব। তারপর আছে কন্টেন্ট অ্যানালিসিস। তাহলে কন্টেন্ট অ্যানালিসিসেও হচ্ছে কি ইম্পর্টেন্ট, পুরো কন্টেন্টকে অ্যানালিসিস করাও ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইভালুয়েশন ডিভাইস, কিভাবে পুরো কমপ্লিট সেশন হয়ে যাওয়ার পর কিভাবে সেই সেই টপিক স্টুডেন্টসদের কতটা এফেক্টিভ হলো বা তারা কতটা বুঝতে পেরেছে, এটা জানাও টিচারের জরুরি। সেই জন্য তাকে প্রপার ইভালুয়েশন ডিভাইস সেট করতে হবে। ইভালুয়েশন ডিভাইস মিন্স কি, এই যে এক্সাম নেওয়ার যে সিস্টেম গুলো, এমসিকিউ তে নেবে, নাকি ইন্টারভিউ নেবে, নাকি কিছু কুইজ করাবে, ঠিক আছে, নাকি কিছু ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন লিখতে দিয়ে দেবে, এই টাইপের যেগুলো হয়, দিস ইজ দ্য ডিভাইস, ইভালুয়েশন ডিভাইস। ওকে, ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক পুরো বুঝতে পেরেছো সবাই। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের এটার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এর এক্সপ্লেনেশন আবারও একবার দেখে নিই কি এখানে মেনশন করা রয়েছে, আরো একটু ডিটেলস আমরা এক্সপ্লেন করি এটা, ঠিক আছে। দেখো অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার তো হলো, কি বলা হয়েছে, দ্য কম্পোনেন্ট লিস্টেড পার্ট অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস অফ টিচিং এন্ড লার্নিং আর্ট। কি কি হবে? অবজেক্টিভ ফর্মুলেশন, ডেফিনেটলি দিস ইনভলভ ডিফাইনিং ক্লিয়ার এন্ড মেজারেবল লার্নিং অবজেক্টিভস দ্যাট গাইড দ্য টিচিং এন্ড অ্যাসেসমেন্ট প্রসেস। টিচিং অবজেক্টিভ যদি সেট করে নেওয়া হয় তাহলে সেই অবজেক্টিভের আমরা বাইরে যাব না। তার মানে কি, অবজেক্টিভ সেট করে নিলাম মানে এই অবজেক্টিভকেই আমার ফুলফিল করতে হবে পুরো ক্লাসটা, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি অবজেক্টিভ হেল্প করে। তাহলে টিচিং মেথডস এন্ড ম্যাটেরিয়াল কিভাবে পড়াবেন, কি অ্যাপ্রোচ থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশনাল মেথডস কি ইউজ করবেন টিচার, কি রিসোর্সেস ইউজ করবেন টিচার, এগুলো চলে আসে এখানে, ঠিক আছে। কন্টেন্ট অ্যানালাইসিসও প্রয়োজন রয়েছে, যেখানে কি করা হয়, দিস ইনভলভস এক্সামাইনিং দ্য কন্টেন্ট টু বি টট, কি পড়ানো হয়েছে সেটা পুরো এক্সামিন হতে থাকবে, মানে কতটা এফেক্টিভ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইটস স্ট্রাকচার, অর্গানাইজেশন, রিলেভেন্স টু দ্য লার্নিং অবজেক্টিভস, আর যা পড়ানো হচ্ছে, যা বলা হয়েছে পুরো সেশনে, সেখানে যা অবজেক্টিভ রয়েছে তার রিলেভেন্ট রয়েছে কিনা, এগুলো কন্টেন্ট অ্যানালাইসিসের থ্রু থেকে বোঝা যায়, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো আবারও যা ডি তে বলা হয়েছিল, সিলেকশন অফ ইভালুয়েশন ডিভাইসেস, দিস ইনভলভস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথডস, মানে স্টুডেন্টদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য লাস্ট তারা কতটা বুঝতে পেরেছে, তাদের আউটকামস কতটা এসেছে, এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইভালুয়েশন ডিভাইস। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট, কামিং টু দা কোয়েশ্চেন নাম্বার 4। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এসআরসি রিজন বেসড কোয়েশ্চেন্স আছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলা হয়েছে, নো টেস্ট প্রোভাইডস এ পারফেক্ট পিকচার অফ এ স্টুডেন্টস অ্যাবিলিটি অ্যান্ড স্কিলস। কি বলেছে, এমন কোনো টেস্ট নেই যে পারফেক্টলি কি করতে পারবে না স্টুডেন্টদের এবিলিটি এবং স্কিলস কে জাজ করতে পারবে, ঠিক আছে। এসআর সেনে কিন্তু এটা বলেছে। তাহলে বলো এটা কারেক্ট নাকি ইনকারেক্ট? এটা হচ্ছে ডেফিনেটলি কারেক্ট, কারণ কোনো এমন টেস্ট নেই যে টেস্টে পুরো কম্প্রিহেন্সিভ জাজমেন্ট করতে পারবে একজন স্টুডেন্টকে, বা তার পারফরমেন্স, কম্প্রিহেন্সিভ পারফরমেন্সকে কি করতে পারবে না তুলে ধরতে পারবে, ঠিক আছে, এরকম ডিভাইসেস নেই, মানে কোনো এরকম টেস্ট পাবো না আমরা। টেস্ট কি করে, জাস্ট একটা স্টুডেন্টস এর একটা স্যাম্পল টেস্ট করবে যে এই পার্টিকুলার পার্টে তার কতটা স্ট্রেংথ রয়েছে, বোঝা গেছে। তাহলে এটা কি পুরো কম্প্রিহেন্সিভ এবিলিটি এন্ড স্কিলস কে রিপ্রেজেন্ট করতে পারবে না টেস্ট, অনলি স্যাম্পল টেস্ট করতে পারবে স্টুডেন্টের, ঠিক আছে। সেই জন্য এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এবারে রিজনে কি বলেছে, এ টেস্ট ইজ ইন, এখানে তো নো বলেছে না, সেই জন্যই কারেক্ট হচ্ছে এটা, তার মানে কি রাইট, এটা ট্রু, তার মানে অ্যাসারশন কি ট্রু। এরপর বলেছে এ টেস্ট ইজ, আচ্ছা আমি কি বললাম, এটা ইনকারেক্ট বলে দিয়েছি নাকি? ইনকারেক্ট নয়, এটা কারেক্ট, কারণ এখানে তো নো বলে দিয়েছে, নো টেস্ট প্রোভাইডস বলেছে না, তাহলে এটা কারেক্ট রয়েছে, অ্যাসারশন হচ্ছে ট্রু। ওকে, অ্যাসারশন হচ্ছে ট্রু। এর রিজন কি দেখাচ্ছে,
এ টেস্ট ইজ অনলি এ স্মল স্যাম্পল অফ স্টুডেন্টস পারফরমেন্স, রাইট? এটার জন্যই তো পুরো কোনো টেস্ট নেই যে পুরো কম্প্রিহেন্সিভ কি করবে না, স্টুডেন্ট রিলেটেড বলে দিতে পারবে, স্টুডেন্টের পারফরমেন্স কি বা তার এবিলিটি কি, স্কিলস কি, ঠিক আছে, বলে দিতে পারবে। কারণ স্যাম্পল কি করে, একটা স্মল স্যাম্পলকে টেস্ট করে, টেস্ট কি করে, যে কোনো টেস্টেই কি করে, স্টুডেন্টস এর জাস্ট একটা স্মল স্যাম্পলকে টেস্ট করে এবং তার ওই সেক্টরে পারফরমেন্স কি রয়েছে সেটা হচ্ছে বলতে পারে। তাহলে definitely assertion reason both are correct, okay, and definitely assertion means are correctly of explain the assertion, okay। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার 1, যেখানে বলেছে both and are correct and are is the correct explanation of a। অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর, ওকে। দেখো এর এক্সপ্লেনেশন, আরেকবার এক্সপ্লেনেশন দেখে নাও, আমি তো এমনিতে বলেও দিলাম একবার, তাও দেখো কি বলেছে। অ্যাসারশন বলেছে কারেক্টলি স্টেটস দ্যাট নো টেস্ট এ পারফেক্ট পিকচার অফ এ স্টুডেন্টস এবিলিটি অ্যান্ড স্কিল। কোনো এমন টেস্ট নেই যে পুরো পিকচার স্টুডেন্টের তুলে ধরবে, মানে কম্প্রিহেন্সিভ স্টুডেন্ট অ্যানালিসিস করে দিবে যে তার এবিলিটি স্কিলস কিরকম রয়েছে, তার বিহেভিয়ার কি আছে, পুরো সবকিছু তুলে ধরতে পারবে, পারবে না। এমন কোনো টেস্ট নেই যে পারবে, ঠিক আছে। এরপর বলেছে দিস ইজ বিকজ টেস্ট টিপিক্যালি ফোকাস অন স্পেসিফিক অ্যাসপেক্টস অফ স্টুডেন্টস পারফরমেন্স, মানে একটাই দিককে জাস্ট টেস্ট দেখতে পারে, পুরো কম্প্রিহেন্সিভলি দেখতে পারবে না, সেই জন্যই তো এটা হয়, তাই না। and may not capture the full range of their abilities, আর পুরো তার এবিলিটিস বা স্কিলস কে তুলে ধরতে পারবে না টেস্ট, কারণ টেস্ট মিন্স হচ্ছে একটা পার্টিকুলার বা স্পেসিফিক ডোমেনকে টেস্ট করতে পারবে স্টুডেন্টস, ওকে। এরপর দেখো তার রিজনে যা বলেছে সেটাও কিন্তু কারেক্টলি এক্সপ্লেন করে দিচ্ছে এসারসেনকে, by stating that a test is only one small sample of a student's performance, মানে টেস্ট মানেই একটা স্যাম্পল টেস্ট করছে স্টুডেন্টের, যে সেই ওই পার্সপেক্টিভে তার পারফরমেন্স কি রকম। স্টুডেন্টস মে ডেমনস্ট্রেট ডিফারেন্ট levels of performance depending on various factors such as test condition, format, specific skills being assessed। এভাবে তার কোনো একটা টেস্ট করে ভেরিয়াস আসপেক্টে তার কি করে হাইলাইটেড করে, যেমন তার কিরকম টেস্ট কন্ডিশন কি আছে বা ফরম্যাট কি রয়েছিল ওই টেস্টের, ঠিক আছে, সে কিরকম ভালো পারছে, কোন ফরম্যাটে সে ভালো টেস্ট দিচ্ছে, যেমন কোন একটা পার্টিকুলার ডোমেন থাকে না আমরা যেটাতে ভালো পারি, বা স্পেসিফিক তার স্কিল কি আছে, ঠিক আছে, তার কি কি স্কিল আছে বলে দিতে পারবে না, বাট তার কি স্কিল আছে জাস্ট একটা বলে দিতে পারবে, ঠিক আছে, টেস্টের থ্রুতে, মানে একটা স্যাম্পল কে বলতে পারবে, নট ওভারঅল, এটাই। Therefore, relying solely on a single test may not provide a comprehensive understanding of students' abilities and skills. ওকে, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন্সে আসি। দেখো নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 5, আর তারপরে আসবে শিফট টু আসবো তারপরে, আগে এটা লাস্ট কোয়েশ্চেন শিফট 1 এর, 6 ডিসেম্বর 2023 এর শিফট 1 এর লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট 1 এ কি বলেছে, the ability to generate unusual, unappropriate responses to a problem or questions is known as convergent thinking, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এখানে কনভার্জেন্ট থিঙ্কিং রিলেটেড বলেছে, যে কনভার্জেন্ট যে থিঙ্কিং তার মানে কি না, যেখানে জেনারেট হবে আনইউজুয়াল, আনঅ্যাপ্রোপ্রিয়েট, ইয়েট অ্যাপ্রোপ্রিয়েট, মানে ওই জাস্ট ভালো অ্যাপ্রোপ্রিয়েট নয় আর কি। এরপর হচ্ছে রেসপন্স টু প্রবলেম অর কোয়েশ্চেন্স, এরকম যেটা হচ্ছে বলছে সেটাকে কি আমরা কনভার্জেন্ট বলবো, না এটাকে আমরা কনভার্জেন্ট বলবো না। কনভার্জেন্ট কি করে, কনভার্জেন্ট জাস্ট ন্যারো ডাউন করে মাল্টিপল যে সলিউশনস থাকে সেগুলোকে ন্যারো ডাউন করে সিঙ্গেল সিঙ্গেল ফ্রেমে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে কনভার্জেন্ট থিঙ্কিং মানে এটাই, তাহলে এটা আসছে না, ঠিক আছে, এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, এটা ফলস হয়ে যাচ্ছে তার মানে। এরপরে স্টেটমেন্ট 2 তে বলেছে দ্য এবিলিটি টু প্রডিউস রেসপন্সেস দ্যাট আর বেসড অন প্রাইমারিলি অন নলেজ এন্ড লজিক ইজ নোন এজ ডাইভারজেন্ট থিঙ্কিং। এরপর ডাইভারজেন্ট থিঙ্কিং রিলেটেড বলেছে, তো এটাও হয়ে যাবে হচ্ছে ইনকারেক্ট, ডাইভারজেন্ট থিঙ্কিং এও এটা হচ্ছে নেই। ডাইভারজেন্ট থিঙ্কিং মানে একটা যে কোনো প্রবলেম বা কোয়েশ্চেন্স এর মাল্টিপল সলিউশন বা মাল্টিপল হচ্ছে কি না পসিবল ওয়েজ ফাইন্ডিংস করা বা ডিসকাস করে তুলে ধরা, ঠিক আছে, এটাকে ডাইভারজেন্ট থিঙ্কিং বলে। তো দুটোই ইনকারেক্ট হয়ে গেল এখানে। এর এক্সপ্লেনেশন আমরা একবার দেখে নেবো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দুটোই যদি ইনকারেক্ট হয় তাহলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে।
দেখো এক্সপ্লেনেশন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 এর অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। স্টেটমেন্ট 1 কেন ইনকারেক্ট হচ্ছে? Convergent thinking involves the ability to narrow down multiple possibilities to find a single correct answer or solution to a problem. তাহলে এটা কি, rather than generating unusual responses, ঠিক আছে, মানে বিভিন্ন রকম আহ, বিভিন্ন রকম পার্সপেক্টিভ কে তুলে ধরবে না এখানে কোন একটা প্রবলেমে, ঠিক আছে, বা ইয়েট অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের কিছু শব্দ থাকবে না এখানে। এখানে কি করে, মাল্টিপল যে পসিবিলিটিস থাকে একটা যে কোনো প্রবলেমস এর, সেইগুলোকে কম্প্রেসড করে, নেরো ডাউন করে একটা পসিবল কি করবে, বা সিঙ্গেল কারেক্ট অ্যান্সার বা সলিউশনে পৌঁছায়। এর মানে হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। ওকে, আর নেক্সট যে স্টেটমেন্ট 2 আছে এটা ইনকারেক্ট কেন হচ্ছে? ডাইভার্জেন্ট থিঙ্কিং ইনভলভস জেনারেটিং মাল্টিপল সলিউশন। এখানে হচ্ছে মাল্টিপল সলিউশন হচ্ছে কি ক্রিয়েট করে, যে কোনো একটা প্রবলেমস বা কোয়েশ্চেন অ্যারাইজ হলে তার পসিবল অ্যান্সার্স কি হতে পারে, তার পসিবল সলিউশন কি হতে পারে, এগুলোকে হচ্ছে কি থিঙ্কিং করে হচ্ছে, সেটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ওকে, বোঝা গেল? সেই জন্য স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 both are incorrect. Okay, now coming to the next question and also next shift, this is ঠিক আছে, যেমন 6 ডিসেম্বর 2023 এটা হচ্ছে শিফট 2 এর কোশ্চেন্সে আসছে এরপর আমরা। ওকে, দেখো তাহলে অলরেডি আমরা এই অবধি টোটাল 5 কোশ্চেন্স কমপ্লিট করে নিলাম। ওকে, এরপর আমরা হচ্ছে শুরু করব সেকেন্ড শিফটের কোশ্চেন্স গুলোতে। দিস ইজ কোশ্চেন নাম্বার 1 from 6 December 2023 shift 2. Okay, this is statement based questions, and first statement tells us that Carl Roger is a proponent of non-directive model of teaching. ওকে, স্টেটমেন্ট 1 কি বলেছে? স্টেটমেন্ট 1 বলছে কার্ল রজার কি না, তিনি হচ্ছেন প্রপোনেন্ট, মানে ফর্মুলেট করেছেন বা তৈরি করেছেন এই নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং। তো এটা কি ঠিক? এটার জন্য তোমাদের পড়তে হতো, থিওরিজ গুলো পড়তে হতো, ঠিক আছে, যেমন রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, তারপরে আছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ঠিক আছে, এইসব যে অনেকগুলো থিওরিজ রয়েছে, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। অনেকগুলো থিওরি আছে যেগুলো পড়বে তোমরা, ঠিক আছে, মেন মেন যে থিওরি গুলো আছে বিশেষ করে সেগুলো কিন্তু পড়ো। এগুলো থেকে দেখতে পাচ্ছ তো কোয়েশ্চেন্স আসছে এর, এটা হচ্ছে ডেফিনেটলি কারেক্ট, ঠিক আছে। নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং কার্ল রজারই হচ্ছে দিয়েছেন, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দেবো, আসছি। এরপর দেখো স্টেটমেন্ট 2 তে বলেছে রজার এক্সটেন্ডেড টু এডুকেশন হিজ ভিউ অফ থেরাপি এজ এ মডেল অফ টিচিং। বলছেন তিনি তার যে থিওরিতে বা এডুকেশনে, ঠিক আছে, তিনি কি করেছেন, টিচিং মডেলের ক্ষেত্রে থেরাপির যে ভিউ পয়েন্ট এটাকে কিন্তু তুলে ধরেছেন। এটাও ডেফিনেটলি কারেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু এবং এটা হচ্ছে ট্রু, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। তাহলে অপশন নাম্বার 1 হবে এর কারেক্ট অ্যান্সার। এর এক্সপ্লেনেশন দেখো, দেখো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। কেন কারেক্ট হচ্ছে? কার্ল রোজার ইজ এ প্রপোনেন্ট অফ নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং। ইন দিস অ্যাপ্রোচ দ্য টিচার টেক্স অন এ ফ্যাসিলিটেটিভ রোল। এখানে কি করেন, এই মডেলে, নন ডাইরেক্টিভ মডেলে, যেমন নন ডাইরেক্টিভ এই যে ওয়ার্ড এখানে আমরা বুঝতে পারছি, নন ডাইরেক্টিভ টিচিং মডেল মানে কি, এখানে টিচার পুরো সিস্টেমকে, টিচিং লার্নিং পুরো সিস্টেমকে ডাইরেক্ট করবে না, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। সেই জন্য এখানে তো বলে দিয়েছে টিচার টেক্স অন এ ফ্যাসিলিটেটিভ রোল, মানে ফেসিলেট করবে, ফেসিলিটেটিভ রোল প্লে করবে, ঠিক আছে, মানে বিভিন্ন যে তাদের স্টুডেন্টসদের যে প্রয়োজনীয়তা সেগুলোকে ফেসিলেট করবে, সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, স্টুডেন্টদেরকে অলওয়েজ এনকারেজ করবে মোর এন্ড মোর লার্নিং এর ক্ষেত্রে। মানে তার মডেল অ্যাকচুয়ালি বেস্ট করছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচের উপর। ওকে, অ্যালাউইং স্টুডেন্টস, এবং এই মডেল স্টুডেন্টদেরকে অ্যালাউ করে টু এক্সপ্লোর এন্ড ডিসকভার নলেজ ওন দেয়ার অন দেয়ার ওন রেদার দেন বিং ডাইরেক্টেড বাই দ্য টিচার। ঠিক আছে, না টিচার ডাইরেক্ট করবে, স্টুডেন্টরা নিজেরাই নিজে ডিসকভার করবে, এক্সপ্লোর করবে নলেজ। ওকে, তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট হলো। স্টেটমেন্ট 2 তে দেখো কি বলেছে, correctly suggested that Roger extended his view of therapy as a model of learning to education. এডুকেশনে
লার্নিং মডেলের ক্ষেত্রে তিনি থেরাপি এটা ইউজ করেছেন এই ভিউ পয়েন্টটাকে, ঠিক আছে। রজার বিলিভ দ্যাট এডুকেশন শুড বি এ প্রসেস অফ ফেসিলিটেটিং লার্নিং রাদার দেন জাস্ট ট্রান্সফর্মিং নলেজ ফ্রম টিচার টু স্টুডেন্ট। তিনি বলেছেন যে এখানে অনলি যে টিচার এবং স্টুডেন্টস থাকবে এবং টিচারের থেকে নলেজ বা ইনফরমেশন ফ্লো হবে, মানে ট্রানজাকশন হবে নলেজের টু স্টুডেন্টস, ঠিক আছে। এটাকে তিনি কি করছেন না, প্রায়োরিটি দিচ্ছেন না। তিনি বলছেন কি লার্নিং এনভায়রনমেন্ট ফেসিলিটেট করতে হবে, বিভিন্ন লার্নিং এনভায়রনমেন্ট ফেসিলিটেট করতে হবে, তবে গিয়ে ম্যাক্সিমাম আউটকাম আসবে। স্টুডেন্টদেরকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে, তিনি এটাতে বিশ্বাস করেন, ঠিক আছে। হি এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং এ সাপোর্টিভ অ্যান্ড নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট হোয়ার স্টুডেন্টস কুড ফ্রিলি এক্সপ্লোর অ্যান্ড লার্ন ফ্রম দেয়ার এক্সপেরিয়েন্স। স্টুডেন্টরা কি করবে, তাদের এক্সপেরিয়েন্স, তাদের ডিসকভারিজ, ঠিক আছে, বা তারা এক্সপ্লোর করবে থিংস কে, ঠিক আছে, বা নলেজ, নিউ নলেজ তারা এক্সপ্লোর করবে। এইভাবে হচ্ছে এনভায়রনমেন্ট স্টুডেন্টদেরকে ক্রিয়েট করে দিতে হবে বা সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে টিচারদেরকে, ঠিক আছে। এই হচ্ছে তার থেরাপি মডেল, তিনি থেরাপি বলেছেন এটাকে, ঠিক আছে, যেখানে ফস্টারিং করবে স্টুডেন্টসদেরকে টিচার সবসময় নিউ নলেজ এক্সপ্লোর করার জন্য, কখনো জাজমেন্ট করবে না, ঠিক আছে। স্টুডেন্টরা যেভাবে এক্সপিরিয়েন্স করছে থিংসকে সেইভাবে তাদেরকে আরো নলেজ ডেভেলপ করবে, বাট সাপোর্টিভ রোল প্লে করবে, কারেক্টেড করে দিবে তাদেরকে। ওকে, নেক্সট কামিং টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে the memory for general knowledge and facts about the world as well as memory for the rules of logic that are used to deduce other facts is known as। তাহলে অনেক মেমোরির টাইপস আছে, ঠিক আছে। আমরা যে ইনফরমেশন গেইন করছি, আমাদের যে স্টোরড থাকছে মেমোরি, ঠিক আছে, আমরা শর্ট টার্মে মনে রাখছি, কোনো কোনো থিংস থাকছে যেগুলো আমাদের লং টার্ম মনে থাকে। এর রেসপেক্টে মেমোরিজের ভাগ রয়েছে, আমাদের ক্যাপাসিটি যে মেমোরি আছে সেই মেমোরির ভাগ আছে। যেমন আমরা ইলেকট্রনিক ডিভাইসে মেমোরির ভাগ দেখতে পাই, সেরকম আমাদের ব্রেনের মেমোরিরও কিন্তু ভাগ আছে, ঠিক আছে। তো কোন মেমোরিকে কি বলা হচ্ছে, তো এখানে যেটা বলেছে যে এমন কোন মেমোরি আছে যে মেমোরিতে জেনারেল নলেজ, ফ্যাক্টস এগুলোকে পুরো ওয়ার্ল্ডের মনে রাখছে, তার সাথে সাথে রুলস অফ লজিক এগুলোকে অ্যাপ্লাই করছে ফ্যাক্টস এর মধ্যে, আর নিউ নলেজকে আমরা ডিডিউস করতে পারি, বা ফ্যাক্টস বা আদার ফ্যাক্টস কে হচ্ছে ডিডিউস করতে পারি, ঠিক আছে। তো সেই নলেজকে কি বলে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেমান্টিক মেমোরি। অপশন নাম্বার 2 হচ্ছে এর কারেক্ট মেমোরি, এর কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আমরা বুঝে নেব, জাস্ট সরি। দেখো বাকি যে মেমোরিজ গুলো রয়েছে এগুলো আমরা একবার দেখে নিই। ওকে, এক্সপ্লেনেশনে আসছি কোয়েশ্চেন নাম্বার 2 এর। তাহলে অ্যান্সার হলো সেমেন্টিক মেমোরি। সেমেন্টিক মেমোরিতে কি করে না, সেমেন্টিক মেমোরি রেফার্স টু দ্য পার্ট অফ দ্য লং টার্ম মেমোরি। এটা হচ্ছে কি লং টার্ম মেমোরি, সেমেন্টিক মেমোরি মানে লং টার্ম মেমোরিকে অ্যাকচুয়ালি এটা প্রেফার করে, এটা লং টার্ম মেমোরির একটা টাইপ, ঠিক আছে, বা এটা লং টার্ম মেমোরি বলে সেমেন্টিক মেমোরি। দ্যাট স্টোরস জেনারেল নলেজ অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। পুরো জেনারেল নলেজ ফ্যাক্টস এগুলো হচ্ছে কি এই মেমোরিতে আমাদের থাকে, অ্যাজ ওয়েল এজ মেমোরি ফর দ্য রুলস অফ লজিক। লজিকের রুলস এগুলো সব এই মেমোরির থ্রু থেকে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, যার থ্রু থেকে আমরা আদার ফ্যাক্টস এর নলেজ রিডিউস করি, ঠিক আছে। ইট ইনক্লুডস আওয়ার নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, কনসেপ্টস, মিনিং, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, ঠিক আছে। আমাদের চারপাশে যে ওয়ার্ল্ড রয়েছে, বিভিন্ন অবজেক্টস এর মিনিং, কনসেপ্টস আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি, বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড নলেজ থাকছে আমাদের, পুরোটাই কিন্তু আমাদের সিমেন্টিক মেমোরির থ্রু থেকে এটা আমরা করতে পারি, বা ওই মেমোরিতে সিমেন্টিক মেমোরিতে এগুলো সবগুলো ইনক্লুডেড থাকে। ওকে, সিমেন্টিক মেমোরি এনাবেলস আস টু রিকল ইনফরমেশন। আর আমরা যে আমাদের মধ্যে অনেক যে মেমোরিজ রয়েছে যেগুলো আমরা মনে করে নিয়ে কি করি, কোনো জিনিসকে মনে করতে পারি, ঠিক আছে, প্রিভিয়াস নলেজকে মনে করতে পারি, বা হিস্টোরিক্যাল কোনো ইভেন্টস আছে, বা ম্যাথামেটিক্যাল প্রিন্সিপাল বা ফর্মুলাস, ঠিক আছে, যেগুলো আমরা, বা সাইন্টিফিক কোনো ফ্যাক্টস বা কমন সেন্স যেগুলো আমাদের মধ্যে আছে, এগুলো পুরোই কিন্তু সিমেন্টিক মেমোরি থেকে কন্ট্রোল হচ্ছে, বা এগুলো পুরো সিমেন্টিক মেমোরিতে ইনক্লুডেড থাকে। ওকে, বোঝা গেছে। আদার্স কি কি টাইপের মেমোরি ছিল অপশনে? টেম্পোরাল মেমোরি ছিল, দেখো কি আছে, টেম্পোরাল মেমোরি আছে। তারপর টেম্পোরাল মেমোরি মানে কোনটাকে বলছি আমরা, ইট মে রেফার শর্ট টার্ম মেমোরি। টেম্পোরাল মেমোরি মানে টেম্পোরাল মানেই তো শর্ট, ঠিক আছে, তাহলে টেম্পোরাল মেমোরি মানে হচ্ছে শর্ট টার্ম মেমোরি, হুইচ টেম্পোরারিলি হোল্ডস ইনফরমেশন ফর ইমিডিয়েট ইউজ।
জাস্ট কিছুক্ষণের জন্য মনে রাখবে, আর ওই তৎক্ষণাৎ তো আমরা ইউজ করতে পারি, অনেক জাস্ট একটু পরে আমরা ভুলে যাই এগুলোকে, ঠিক আছে। তো এই জন্য শর্ট টার্ম মেমোরি বলে টেম্পোরাল মেমোরিকে। নেক্সট আছে আইকনিক মেমোরি। আইকনিক মেমোরি কি বলা হয়েছে? আইকনিক মেমোরি ইজ এ টাইপ অফ সেন্সরি memory that briefly holds visual information in its original sensory form before it is processed to short term memory or forgotten, ঠিক আছে। মানে আমরা ভুলে যাওয়ার আগে অবধি বা এমন কিছু আমাদের মধ্যে আহ কিছু একটা সিনারিও মনে থাকে, যেটা আমাদের পুরো পিকচারটাই মনে আসতে থাকে, ঠিক আছে, যে এরকম হয়েছিল এরকম হয়েছিল, কিন্তু পরে আমরা এটাকে আবারও ভুলে যাই, এটা আমাদের পুরোটা মনে থাকে না, ঠিক আছে, কিছুক্ষণের জন্য মনে থাকে। এটাও একটা সেন্সরি মেমোরি বলে, ঠিক আছে, এটা আইকনিক মেমোরি। এরপর নেক্সট আছে জেনারেল মেমোরি। দিস ইজ নট কমনলি ইউজড ইন psychology to describe a specific type of memory. It might be VU refers to overall memory functions, but it does not specifically address storage of general knowledge, logical rules as described in the questions, ঠিক আছে। বা এটা সেরকম মেমোরির একটা জেনারেল মেমোরি, কোনো এটা জাস্ট টাইপ নয় একটা মেমোরি, ঠিক আছে, এটা ইউজ করা হয় না অ্যাকচুয়ালি মেমোরি হিসেবে, বাট এখানে দেওয়া ছিল, ওকে, অপশনে। তাহলে আমাদের দুটো আমরা এগুলো জানলাম, ঠিক আছে। ওকে, অপশন নাম্বার 2 এটার কারেক্ট অ্যান্সার হতো। এরপর দেখো নেক্সট হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 3 তে। স্টেটমেন্ট 1 এ কি বলা আছে? লার্নিং ইজ অলসো কনসিডার্ড অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। লার্নিং কে সোশ্যাল কনস্ট্রাক্ট বলা হচ্ছে, এটা কি কারেক্ট? ইয়েস, কারেক্ট এটা, ঠিক আছে। লার্নিং সোশ্যাল কনস্ট্রাক্ট। সোশ্যাল কনস্ট্রাক্ট is characterized by development of socially desired behavior। এখানে কি বলেছে? তাহলে সোশ্যাল কনস্ট্রাক্ট যদি হয় লার্নিং, তাহলে এটা আমাদের কি হবে? সোশ্যালি যেভাবে আমরা আর যে সোসাইটিতে রয়েছি সেই সোসাইটি অ্যাকর্ডিংলি আমাদের মধ্যে নলেজ বা বিহেভিয়ার ডেভেলপ করবে, ঠিক আছে, এটাও কারেক্ট। দুটোই কারেক্ট হচ্ছে, অপশন নাম্বার 1 এখানে কারেক্ট হবে। ওকে, এক্সপ্লেনেশন দেখো। স্টেটমেন্ট 1 কারেক্ট হচ্ছে, লার্নিং ইজ ইন্টেন্ডেড কনসিডার্ড এজ সোশ্যাল কনস্ট্রাক্ট। দিস মিনস that learning is not simply a manner of acquiring knowledge and skills, but also involves social interaction and participation in community of learners। লার্নাররা যে কমিউনিটিতে থাকে, যে সোসাইটিতে বিলং করছে, ঠিক আছে, সেই সোসাইটি অ্যাকর্ডিংলি তাদের মধ্যে সোশ্যালি কনস্ট্রাক্ট হবে এবং তারা লার্নিং করতে পারবে। লার্নিং মানে নট অনলি যে শুধুমাত্র যে কোনো ম্যাটার্স রিলেটেড অবজেক্ট গেইন করবে এবং স্কিল ক্রিয়েট করবে, ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন কিভাবে হচ্ছে লার্নারের, ঠিক আছে, এর থ্রু থেকেও তারা কি করতে পারে না, লার্নিং হয়ে থাকে। তো লার্নিং এর সোশ্যাল কনস্ট্রাক্টও হচ্ছে ইম্পর্টেন্ট। লার্নিং ইজ shaped by the social and cultural context in which it take place, and it influenced by the interaction learner and their teacher, peer, and the broader community। তাহলে এটা কি সোশ্যাল কনস্ট্রাকশন এই জন্যই বলছে, কারণ সেখানে সেখানে কি লার্নার আছে, টিচার্স আছে, তাদের ইন্টারাকশন আছে, তাদের পিস বা সহপাঠীরা রয়েছেন এবং আদার ব্রডার যে কমিউনিটি আছে তাদের প্রত্যেকের সাথে ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে, এটাই সোশ্যাল কনস্ট্রাক্ট। এরপর স্টেটমেন্ট 2 তে বলা আছে, স্টেটমেন্ট 2 কারেক্ট রয়েছে, সোশ্যাল কনস্ট্রাক্ট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যালি ডিজায়ার্ড বিহেভিয়ার। সোশ্যাল কনস্ট্রাকশনটা কিভাবে ক্রিয়েট হয় বা এটা ক্যারেক্টারাইজড হয় কিভাবে না, সোশ্যালি ডিজায়ার্ড বিহেভিয়ার অ্যাকর্ডিংলি। মানে সোশ্যালি ডিজায়ার্ড বিহেভিয়ার মানে হচ্ছে একজন লার্নার্স বা তারা যে সোসাইটিতে বিলং করছে, ঠিক আছে, সেই সোসাইটি অ্যাকর্ডিংলি তাদের কি হবে, কনস্ট্রাক্ট হবে তাদের নলেজ। দ্যাট মিনস দ্যাট দ্য নর্মস, ভ্যালুজ, এক্সপেরিয়েন্স অফ এ পার্টিকুলার সোসাইটি বা কালচার শেপ দ্য ওয়ে দ্যাট পিপল লার্ন অ্যান্ড বিহেভ। তো সেইভাবেই তাদের পারসেপশন ক্রিয়েট হবে, সেইভাবেই তারা লার্ন করতে পারবে, যেমন সোশ্যাল এক্সপিরিয়েন্স তাদের রয়েছে বা কমিউনিটিজ যেমন আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এ ম্যাচ করতে হবে আমাদের লিস্ট 1 এন্ড লিস্ট 2। লিস্ট 1 এ রয়েছে ডোমেন অফ টিচিং রেসপন্সিবিলিটি, আর লিস্ট 2 তে রয়েছে কম্পোনেন্টস অফ ডোমেন।
তাহলে টিচিং এর যে ডোমেন্স আছে সেই ডোমেন্স এর কম্পোনেন্টস কোনগুলো হবে, লিস্ট 2 তে ম্যাচ করতে হবে সেগুলোকে। যেমন ফার্স্ট আছে প্ল্যানিং এন্ড প্রিপারেশন। প্ল্যানিং এন্ড প্রিপারেশন এটা কোন কম্পোনেন্টস এর সাথে ম্যাচ করবে, এই ডোমেন, এই ডোমেনের কম্পোনেন্টস কি, ঠিক আছে, এটা আমাদের ম্যাচ করতে হবে। এখানে আছে কমিউনিকেটিং উইথ স্টুডেন্টস, তাহলে প্ল্যানিং এন্ড প্রিপারেশন এটা কি কমিউনিকেটিং স্টুডেন্টস হবে, হবে না। এস্টাবলিশিং এ কালচার অফ লার্নিং, রিফ্লেকশন অন টিচিং, নাকি সেটিং ইনস্ট্রাকশনাল আউটকাম। হুম, এটা আসবে হচ্ছে আমাদের এটার সাথেই ম্যাচ করবে, এ হচ্ছে 4-এর সাথেই ম্যাচ করবে, ঠিক আছে। প্ল্যানিং এন্ড প্রিপারেশন মানে কি, সেটিং করা ইনস্ট্রাকশন আউটকাম আমরা কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে। ইনস্ট্রাকশনাল আউটকাম মানে আমরা যে পুরো টপিক একটা পড়ানো হবে সেই টপিককে কিভাবে তার আউটকাম নিয়ে আসা যেতে পারে, তার আগে কি করতে পারি, ঠিক আছে, তার আগে তো আমরা সেটিং বা প্রিপারেশন করি, প্ল্যানিং বা প্রিপারেশন করি যে কিভাবে ইনস্ট্রাকশনাল যে অবজেক্টিভ মানে যেটা পড়াতে হবে টপিক সেটাকে আমরা ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারবো স্টুডেন্টদের মধ্যে। ওকে, তাহলে এ হয়ে যাবে ম্যাথ 4-এর সাথে। তাহলে এ রয়েছে 4-এর সাথে দুটো অপশনে, তার মানে বাকি অপশন গুলো অ্যান্সার হবে না, এইভাবে এলিমিনেট করতে থাকবে সবসময়, ঠিক আছে। এলিমিনেশন মেথড কি অ্যাপ্লাই করবে এমসিকিউ সলভ করার জন্য। এরপরে দুয়ে রয়েছে, বি তে রয়েছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে, ইনস্ট্রাকশন হচ্ছে, ইনস্ট্রাকশন এখানে চলে আসবে। তাহলে দেখো বি তে দুটোতেই 1 রয়েছে, তার মানে ডেফিনেটলি ইনস্ট্রাকশন হবে। এটা ইনস্ট্রাকশন করছো মানে কি, কমিউনিকেশন করছো। ইনস্ট্রাকশন করা মানেই তো কমিউনিকেশন করা। পুরো ক্লাসে ইনস্ট্রাকশন করছো তার মানে কমিউনিকেট করছো স্টুডেন্টদের সাথে, ঠিক আছে। তাহলে এটা হলো 1 এর সাথে ম্যাচ, তাহলে এ হচ্ছে 4, বি হয়ে গেল 1। সি তে রয়েছে ক্লাসরুম এনভায়রনমেন্ট। ক্লাসরুম এনভায়রনমেন্ট কিসের, কোন লিস্ট 2 এর কার সাথে ম্যাচ করবে, লিস্ট 2 এর ম্যাচ করে যাবে হচ্ছে 2 এর সাথে। ক্লাসরুম এনভায়রনমেন্ট কি করবে, এস্টাবলিশিং এ কালচার ফর লার্নিং। ক্লাসরুম এনভায়রনমেন্ট মানে কি, ক্লাসরুমের কালচারকে ক্রিয়েট করা বা এস্টাবলিশ করা, ঠিক আছে। তাহলে এই তো অ্যান্সার হয়ে গেল, সি ম্যাচ করছে 2 এর সাথে, মানে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার, এখানেই রয়েছে, এখানে নেই, বোঝা গেছে। আর ডি তে বলা হয়েছে প্রফেশনাল রেসপন্সিবিলিটিস, মানে প্রফেশনাল রেসপন্সিবিলিটিস মানে রিফ্লেকশন কেমন হচ্ছে বা রিফ্লেক্টিং অন টিচিং, এটা হলো ম্যাচ। পুরো অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন্সে আসছি, কোয়েশ্চেন নাম্বার 5, characteristics of good teaching, characteristics of a good teaching, which of the following are the characteristics of a good teaching, good teaching এর characteristics কি হয়, ঠিক আছে, গুড টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স কি হয়। কি বলা আছে, অবজেক্টিভিটি, ভ্যালিডিটি, কম্প্রিহেন্সিবিলিটি, কম্প্রিহেন্সিভনেস, ডায়াগনস্টিক, প্র্যাকটিকেবিলিটি। তাহলে গুড টেস্ট হতে গেলে তো সবগুলোই থাকতে হবে এগুলো, ঠিক আছে। ভ্যালিড হতে হবে, টেস্টকে ভ্যালিড হতে হবে, মানে রং অ্যান্সার যেন না থাকে, তাহলে স্টুডেন্টদের সেখানে কি ডিফিকাল্টিস হবে, ঠিক আছে। প্রপার যেন হয়, ভ্যালিড, অবজেক্টিভ যেন থাকে সেখানে, মেন যে অবজেক্টিভ একটা টেস্ট নেওয়ার জন্য সেই অবজেক্টিভ যেন টেস্টের মধ্যে ব্যক্ত থাকে, কম্প্রিহেন্সিভনেস পুরো সঠিক যেন হয়, ঠিক আছে। বা ডায়াগনস্টিক, স্টুডেন্টদেরকে যেন তাদের ডায়াগনস্টিক করা যায় ওই টেস্টের থ্রু থেকে, প্র্যাকটিকেবিলিটি যেন থাকে, এগুলো সবগুলোই হচ্ছে কি গুড টেস্টের জন্য ক্যারেক্টারিস্টিক্স। অল মেনশনড, কি না এখানে এ বি সি ডি ই যে যে পাঁচটাই রয়েছে প্রত্যেকটাই গুড টেস্টের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, এ বি সি, এখানে তো সবগুলো নেই, আছে আছে, অপশন নাম্বার 2 এ আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার তাহলে, ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ওকে, এটার এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। All of the characteristics of a good taste mentioned in the questions. Objectivity, the test should be free from bias and should yield consistent results regarding of who administering or scoring it, মানে যিনি অ্যাকচুয়ালি স্কোর করবেন বা অ্যাডমিনিস্টার করছে, মানে পুরোটা হ্যান্ডেল করছে আর কি ওই টেস্ট রিলেটেড, সেখানে যেন কনসিস্টেন্সি থাকে, ঠিক আছে। বা তার যে বায়াস যেন না হয়, ফ্রি ফ্রম বায়াস যেন হয়, ঠিক আছে, এই অবজেক্টিভটা যেন মেনটেন হয়। ভ্যালিডিটি মানে দ্য টেস্ট শুড বি মেজারেবল, বা দ্য টেস্ট শুড মেজার হোয়াট
ইট ইজ সাপোজ টু মেজার, মানে কি অ্যাকচুয়ালি এই টেস্টের থ্রু থেকে আমাদের অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করতে চাইছি আমরা স্টুডেন্টদের থেকে, ঠিক আছে, সেটা যেন আমাদের যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা যেন কি ফুলফিল হয়, ভ্যালিডিটি যেন হয়। কম্প্রিহেন্সিভনেস, দ্য টেস্ট শুড বি কভার এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, মানে যেটা আমরা টেস্ট করতে চাইছি সেটার যেন পুরো সম্পূর্ণতা থাকে এর মধ্যে, সেই কন্টেন্টটা যেন পুরোপুরি টেস্টেড হয়, ঠিক আছে। ডায়াগনস্টিসিটি, ডায়াগনস্টিকসিটি, ঠিক আছে, ডায়াগনস্টিসিটিতে কি বলা হয়েছে, the test should be able to identify students strength and weakness, ডায়াগনোসিস যেন করতে পারে স্টুডেন্টদের কোন পয়েন্টস গুলো স্ট্রেংথ, কোন পয়েন্ট গুলো আছে উইকনেস, এগুলো যেন আইডেন্টিফাই করতে পারে, কারণ একটা টেস্টের তো মেন কাজ ডায়াগনস্টিক করে স্টুডেন্টদের উইকনেস এবং স্ট্রেংথ পয়েন্টস গুলো, ঠিক আছে। প্র্যাকটিকেবিলিটি যেন থাকে, অ্যাডমিনিস্টার বা স্কোর বা ইন্টারপ্রেট যেন ঠিকঠাক হয় পুরো টেস্টের, প্র্যাকটিবিলিটি যেমন হয়, প্র্যাকটিকেবিলিটি যেন থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি পাঁচটাই হবে কি ক্যারেক্টারিস্টিক্স একটা গুড টেস্টের। তাহলে এই অবধি আমরা 6 ডিসেম্বর 2023 সেকেন্ড শিফট হচ্ছে কমপ্লিট করলাম, রাইট। এরপর আমরা নেক্সট শিফটে চলে আসবো 7 ডিসেম্বর 2023 শিফট 1, 7 ডিসেম্বর 2023 শিফট 1 এরপর আমরা ডিসকাস করতে শুরু করছি। এভাবে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স হচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, ঠিক আছে। এভাবে ভাস্ট এক্সপ্লেনেশন করার জন্য একটু টাইম কনজিউমিং হবে, ঠিক আছে। এক্সপ্লেনেশন করতে গেলেই তো টাইম কনজিউমিং হবে, যদি আমি প্রপারলি একটা কোয়েশ্চেন্স বলে অ্যান্সার বলে দিই তাহলে তো সেটা এফেক্টিভ হবে না। এখানে আমার কাজই হচ্ছে কোয়েশ্চেন্স গুলোকে এক্সপ্লেন করা, ওকে। তাহলে পেশেন্সের সঙ্গে ক্লাসটা হচ্ছে এন্ড অব্দি দেখতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট 1 এ কি বলা আছে, অ্যাজ পার দ্য ডিউইজ ভিশন অফ লার্নিং, learners should demonstrate their knowledge through creativity and collaboration। এখানে কি বলেছে, মানে লার্নারের যে লার্নিং যে থিওরি, ডিউইজ এর যে থিওরি, তার অ্যাকর্ডিংলি লার্নিং এর ভিশন যেটা, সেটা কি হবে, লার্নার্স অলওয়েজ কি করবে, তাদের নলেজকে ডেমনস্ট্রেট করবে, তাদের মধ্যে সেই ডেমনস্ট্রেশনের মধ্যে তাদের ক্রিয়েটিভিটি এবং কোলাবোরেশন যেন কি হয়, ব্যপ্ত হয়, এরকম বলতে চাইছে এটাতে কোয়েশ্চেন নাম্বার স্টেটমেন্ট 1 এ। তাহলে এটা কি ডেফিনেটলি কারেক্ট, ডিউই এই ধরনেরই তার লার্নিং ভিশনে বলেছেন, ঠিক আছে, যে লার্নিং কি রকমের হওয়া উচিত। এরপর অ্যাকর্ডিং টু পিয়াগেট, লার্নিং ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ডেভেলপমেন্ট স্টেজ অফ লার্নার, লার্নারের যে ডেভেলপমেন্ট স্টেজ আছে সেই ডেভেলপমেন্ট স্টেজ থেকে কি ইন্ডিপেন্ডেন্ট হবে লার্নিং, না। লার্নিং অলওয়েজ, যে চারটে ডেভেলপমেন্ট স্টেজ আছে লার্নারদের, সেই লার্নারের প্রত্যেকটা ডেভেলপমেন্ট স্টেজের পরে গিয়েই পরপর ডেভেলপমেন্ট স্টেজ চলতে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডেভেলপমেন্ট স্টেজের শুরু থেকেই, ঠিক আছে। লার্নিং ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট স্টেজেস অফ লার্নার, ডেভেলপমেন্ট স্টেজের উপরেই লার্নিং ডিপেন্ডেন্ট করে, এটা হতে হলে কারেক্ট হতো, ঠিক আছে, বাট এটা ইনকারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে স্টেটমেন্ট 1। তাহলে অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেখানে স্টেটমেন্ট 1 কারেক্ট আর স্টেটমেন্ট 2 ইনকারেক্ট। কারণ আমরা পিয়াগেটের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সেখানে আমরা পড়েছি পরপর এজের উপরে লার্নিং কি হবে, এজের উপরে ডিপেন্ডেন্ট হয়, তার মানে কি লার্নিং এর প্রপার যে স্টেজ আছে ডেভেলপমেন্ট স্টেজ, সেই স্টেজ অনুসারে কি হবে, লার্নিং হতে থাকবে, ঠিক আছে, এটা পিয়াগেট অ্যাকচুয়ালি বলে। তাহলে এখানে আমাদের স্টেটমেন্ট 2 ওই জন্য ফলস হয়েছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলেছে, ঠিক আছে। বাট ডেভেলপমেন্ট স্টেজের থ্রু থেকেই লার্নারের কি হবে, লার্নিং হবে, মানে ডিপেন্ডেন্স হবে, লার্নিং ইজ ডিপেন্ডেন্ট অফ দ্য কি, না, ডেভেলপমেন্ট স্টেজ অফ লার্নার, এটা হলে কারেক্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট বলেছে তাই কারেক্ট হলো না, বোঝা গেছে। অপশন নাম্বার 3 এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো। তাহলে এর এক্সপ্লেনেশন চলো দেখে নিই আরেকবার, আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে। দেখো স্টেটমেন্ট 1 এ কি বলা আছে, এটা কারেক্ট হয়েছে, কেন, জন ডিউইজ ভিশন অফ লার্নিং রিফ্লেক্টস, মানে স্টেটমেন্ট 1 এ যা বলা রয়েছে কারেক্টলি বলা আছে, কেননা ওটাই রিফ্লেক্ট করছে জন ডিউইজ ভিশন অফ লার্নিং। ডিউইজ এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ এক্সপেরিমেন্টাল লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং এর উপর যে তার যে ইম্পর্টেন্ট, তার উপরে তিনি কি করেন না, বিশ্বাস করেন।
where learner actively engaged with their environment, demonstrate their knowledge through creativity and collaborate with others to construct meaning। ঠিক আছে, মানে স্টুডেন্টরা যারা পিয়ার্স আছে তাদের সাথে কোলাবোরেট বা তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাবে, ঠিক আছে, ওগুলো ক্রিয়েটিভিটি আসবে, ডেমনস্ট্রেশন করবে নলেজকে, ঠিক আছে, এর থ্রু থেকে লার্নিং হবে। তিনি এটাতে বিশ্বাস করেন। ডু উই বিলিভ দ্যাট লার্নিং শুড বি হ্যান্ডস অন, রিলেভেন্ট অ্যান্ড কানেক্টেড টু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। লার্নিং অলওয়েজ কি হবে বলেছেন তিনি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেন হয়। ওকে, হ্যান্ডস অন প্র্যাকটিস যেন হয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি থ্রু থেকে যেন লার্নিং হয়, রিলেভেন্ট যেন হয় অ্যাকর্ডিং টু নিডস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ সোসাইটিস, এই রিলেভেন্ট যেন হয়, এগুলো তিনি বলতে চায়। এরপরে স্টেটমেন্ট টু হচ্ছে ইনকারেক্ট। কেন? অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যে থিওরি cognitive development theory, learning is not independent of the developmental stage of the learner। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নয়, this is dependent actually। Piaget proposed that children progress through distinct stages of cognitive development। কারণ একজন চিলড্রেন বা একজন বাচ্চা কি করে, তার প্রপার যে স্টেজেস গুলো রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্টের, মানে মানে নলেজের ডেভেলপমেন্টের, সেই পুরো স্টেজের থ্রু থেকে যাবে। তার মানে কি, অ্যাজ ডিপেন্ডেন্ট লার্নিং হবে হচ্ছে অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট। ওকে, বাস এগুলো জাস্ট পড়বে, এই জাস্ট বলা আছে এগুলোই, এগুলো বলেছি অলরেডি। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 আবারও স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। কি বলা আছে এখানে স্টেটমেন্ট 1 এ, দ্য নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং নার্চার্স স্টুডেন্টস রাদার দেন কন্ট্রোলিং সিকোয়েন্স অফ লার্নিং। তাহলে দেখো, এটা তো আমরা অলরেডি আগেও একবার পড়েছি, কমন কোয়েশ্চেন ছিল। কি বলেছে তাহলে, এখানে বলে দিয়েছে নন ডাইরেক্টিভ যে মডেল অফ টিচিং হয়, নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং মানে লার্নার সেন্টার্ড মডেলকে বলে লার্নার সেন্টার্ড মডেল। বুঝতে পেরেছো? মানে এখানে টিচারের রোল ফ্যাসিলিটার হিসেবে থাকবে, নট কন্ট্রোলিং বা কি যেন ডমিনেটিং রোল থাকবে না টিচার, ঠিক আছে। স্টুডেন্টরা এখানে কি করবে, প্রাইমারি রোল প্লে করবে। তাহলে এটাই এখানে বলেছে, দ্য নন ডাইরেক্টিভ মডেল অফ টিচিং নার্চার্স স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়, ঠিক আছে, রাদার দেন দ্য কন্ট্রোলিং দ্য সিকোয়েন্স অফ লার্নিং। ঠিক আছে, পুরো সিকোয়েন্সকে না ফলো করে, পুরো সিকোয়েন্সকে কন্ট্রোল না করে, ঠিক আছে, কি করা হয়, স্টুডেন্টদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় নন ডাইরেকশনাল মডেল। এটা কারেক্ট রয়েছে স্টেটমেন্ট। ওকে, কারেক্ট হয়ে গেল, ট্রু। স্টেটমেন্ট 2 থেকে বলা হয়েছে, স্টেটমেন্ট 2 তে বলা হচ্ছে, in the non-directive model of teaching, the teacher's role is that of the facilitators of a facilitator who has counseling relationship with students and who guide their growth and development। এটাও কারেক্ট। আর নন ডাইরেকশনাল যে মডেল আছে, নন ডাইরেক্টিভ মডেল, সেখানে তো স্টুডেন্ট টিচারের রোল এরকমই হয়, ফেসিলেটার, যে কি করে একটা হেলদি রিলেশনশিপ গড়ে তোলে স্টুডেন্টদের সাথে, আর ওই স্টুডেন্টদেরকে যেমন তাদের নিডস থাকে সেই অ্যাকর্ডিংলি তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাপোর্ট করে। ওকে, তাহলে স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। তাহলে বোথ স্টেটমেন্ট কারেক্ট, অপশন নাম্বার 1 এখানে কারেক্ট হবে। এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে, আর যেগুলো বললাম সেগুলো এখানে মেনশন আছে। স্টেটমেন্ট 1 ও একুরেটলি ডেসক্রাইব করছে নন ডাইরেক্টিভ মডেলকে। এই মডেলে কি করা হয় না, টিচার টেক্স টেক্স অন দ্য রোল অফ এ ফ্যাসিলিটেটর হু এনকারেজেস স্টুডেন্টস স্টুডেন্ট সেন্টার লার্নিং। এখানে স্টুডেন্ট সেন্টার লার্নিং কে অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট করা হয়, ঠিক আছে, যেখানে পুরো সিকোয়েন্স কে কন্ট্রোল করছে না, স্টুডেন্টদেরকে তাদের ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। দ্য এমফাসিস ইজ অন নার্চারিং স্টুডেন্টস ইন্ডিপেন্ডেন্স, যেখানে স্টুডেন্টদের ইন্ডিপেন্ডেন্স কে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, মানে ফ্লেক্সিবিলিটি স্টুডেন্টদেরকে বেশি দেওয়া হয়। ক্রিটিক্যাল থিঙ্কিং কে প্রায়োরিটি দেওয়া হয়, স্কিল ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি, অ্যালাউইং দেম টু এক্সপ্লোর এন্ড ডিসকভার নলেজ অন দেয়ার ওন। নন ডাইরেক্টিভ মডেলে এগুলোকে প্রাধান্য হচ্ছে দেয়, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝেছো নন ডাইরেক্টিভ মডেল মানে কি। এরপরে স্টেটমেন্ট 2 তে বলা ছিল, ওটাও কারেক্ট রয়েছে, কারণ এখানে নন ডাইরেক্টিভ যে মডেল আছে টিচিং এর ক্ষেত্রে, ঠিক আছে, টিচার সেখানে ফ্যাসিলিটেটর হিসাবেই অ্যাক্ট করে। ওকে, আর তাদের মধ্যে স্টুডেন্ট এবং টিচারের রিলেশন যেটা হবে, সেটা কি হবে, ফস্টারে কাউন্সেলিং রিলেশন, মানে স্টুডেন্টরা সমস্ত কিছু কি করতে পারবে, শেয়ার করতে পারবে, তাদের কি নিডস আছে, কি রকমের এনভায়রনমেন্ট চাই তাদের, ঠিক আছে, সেই অনুসারে টিচার ফ্যাসিলিটেট করবে।
আর তাদেরকে গাইড করবে ডেভেলপমেন্ট করতে এবং গ্রোথ করতে তাদের স্টুডেন্টসদের। This approach involves creating a supportive and nurturing learning environment where students feel empowered to take ownership of learning journey। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ফ্লেক্সিবিলিটি প্রচুর পাই, সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় টিচাররা, ফ্যাসিলিটিং এনভায়রনমেন্ট, যার ফলে স্টুডেন্টরাও কি হয় না এঙ্গেজড হয় বা তারা আরো বেশি উৎসাহ হয় নিজে রিস্ক নিতে এবং আরো তাদের লার্নিং জার্নিকে বেটার করে তুলতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। In Charlotte Danielson framework for teaching, the domain of planning and preparation has the following components। তাহলে ড্যানিয়েলসনের যে ফ্রেমওয়ার্ক আছে টিচিং এর ফ্রেমওয়ার্ক, ড্যানিয়েলসন অ্যাকর্ডিংলি প্ল্যানিং এন্ড প্রিপারেশন এই ডোমেনে কোন কোন কম্পোনেন্টস গুলো আসবে, বুঝে গেছে? কি কি রয়েছে, প্রিপারেশন এন্ড প্ল্যানিং এ কি কি থাকবে, তাহলে বেশ এগুলো বুঝে নাও। অর্গানাইজেশন ফিজিক্যাল স্পেস ইন ক্লাসরুম, তাহলে প্ল্যানিং বা প্রিপারেশন করা, আমি একটা ক্লাস শুরু করব বা আমি কিছু টপিক পড়াবো, ঠিক আছে, মানে টিচিং কে ফ্রেমওয়ার্ক করব যে কিভাবে এই টপিকটা আমি স্টুডেন্টদেরকে ডেলিভার করব, ঠিক আছে, যে কোনো একটা কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমার কি কি কাজ, প্ল্যানিং এন্ড প্রিপারেশন স্টেজে কি কি থাকবে? ফার্স্ট তো আগে স্পেস, ক্লাসরুমের স্পেস, কতজন স্টুডেন্ট ক্যাপাসিটি রয়েছে এটা দেখতে হবে, ডেফিনেটলি দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে অর্গানাইজিং ফিজিক্যাল স্পেস ইন দ্যাট, তাহলে টিচার এটা অর্গানাইজ কেন করবে, তাই না? এটা টিচারের কাছে আসবে না, টিচার টিচার তো পড়ানোটা প্ল্যানিং করবে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কি আছে কেন দেখতে যাবে, ঠিক আছে, এটা আসছে। অর্গানাইজিং ফিজিক্যাল স্পেস ইন ক্লাসরুম, ক্লাসরুমে ফিজিক্যাল স্পেস কি আছে এটার গুরুত্ব এখানে প্ল্যানিং এন্ড প্রিপারেশন আসবে না। অনলি এখানে বলা হচ্ছে যে একটা কন্টেন্ট কিভাবে ডেলিভার করবে টিচিং ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে বলছে, ঠিক আছে, টিচিং এর ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, তাহলে এটা আমাদের আসবে না, ঠিক আছে, এ আসবে না। তাহলে এ রয়েছে দুটো হচ্ছে অপশন, ভুল বলেছিলাম, ঠিক আছে, এ আসবে না। যদি এ না আসে আমাদের, তাহলে দুটো অ্যান্সার, সরি দুটো অপশন আমাদের এলিমিনেট হচ্ছে, হয়ে গেল। নেক্সট কি আছে, সেটিং ইনস্ট্রাকশনাল আউটকামস। ইনস্ট্রাকশনাল আউটকামস মানে কিভাবে সে হচ্ছে ইনস্ট্রাক্ট করবে, ঠিক আছে, পুরো ক্লাসে ইনস্ট্রাকশন কি দেবে সেগুলো সেটিং আপ করা, এটা প্রয়োজন। প্ল্যানিং এন্ড প্রিপারেশনে টিচারের কাছে এটা থাকবে, পুরো কনভারসেশনে কি সে এক্সাম্পল নেবে, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এগুলো কিরকম সেট করবে, এগুলো হচ্ছে সেট করে নেওয়া। তাহলে বি যদি হয়, তাহলে পসিবিলিটি ছিল দুটো 1 and 3 অ্যান্সার হওয়ার, বাট বি হবে, তাহলে ওয়ান অপশনে বি নেই বলে এলিমিনেট হয়ে গেল, অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে। বি, সি, ডি এন্ড ই এগুলো সবগুলোই লাগবে। ডিজাইনিং স্টুডেন্টস অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদেরকে কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে সেটা ডিজাইন করা, এটা লাগবে, ঠিক আছে। নেক্সট আছে ডেমনস্ট্রেটিং নলেজ অফ কন্টেন্ট এন্ড পেডাগোগি, নলেজের যে কন্টেন্ট সেটা কিভাবে ফলো হবে তার ডেমনস্ট্রেট করে নেওয়া প্রিপারেশনে টিচারের, ঠিক আছে, বা পেডাগোগি বা কি মেথডস এন্ড ম্যাটেরিয়াল ইউজ হবে, পেডাগোগি মানেই অ্যাকচুয়ালি পদ্ধতিগুলো কি কি হবে সেগুলোকে ডিসাইড করা। ডেমনস্ট্রেটিং নলেজ অফ রিসোর্সেস, কি কি রিসোর্সেস ইউজ হবে বা কম্পোনেন্টস, রিসোর্স বা কন্টেন্ট কি প্রোভাইড করা হবে এই রিলেটেড ডেমনস্ট্রেট করে নেওয়া, এগুলো সবগুলোই হচ্ছে কম্পোনেন্টস প্ল্যানিং এন্ড প্রিপারেশন স্টেজে, ঠিক আছে, অল এই ফোর অ্যাকসেপ্ট কি হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চেন্স দেখো। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশন যদি আমরা দেখি এই কোয়েশ্চেনের, কোয়েশ্চেন নাম্বার 3 মেনশন রয়েছে প্রপারলি পুরোটাই, দেখো কি আছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার আছে। চার্লট ড্যানিয়েলসনস ফ্রেমওয়ার্ক ফর টিচিং, the domain planning and preparation includes the following components: B, setting up instructional outcomes. This involves establishing clear learning objectives and goals for the lesson or unit, যে কোনো লেসন বা ইউনিটের জন্য পুরো লার্নিং এর যে অবজেক্টিভ সেটা সেট করাই হচ্ছে লার্নিং ইনস্ট্রাকশন, ঠিক আছে, মানে কিভাবে আমি পড়াবো অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে ডিজাইনিং স্টুডেন্টস অ্যাসেসমেন্ট, দিস ইনভলভস প্ল্যানিং অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন মেথডস, মানে কিভাবে ইভালুয়েট করবে স্টুডেন্টসদেরকে আফটার দ্য
কমপ্লিশন অফ দ্য সেশন বা টপিক বা ইউনিট, ঠিক আছে, সেটাকে সেট করে নেওয়া, এটাও তাহলে আসছে। এরপর ডি তে বলা হয়েছে ডেমনস্ট্রেটিং নলেজ অফ কন্টেন্ট এন্ড পেডাগোজি, দিস ইনভলভস হ্যাভিং এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার বিং টট as well as the instructional strategies method best studied for the teaching content। মানে একটা টিচিং কন্টেন্টকে পুরো বেস্ট কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে স্টুডেন্টদের কাছে, সেই রিলেটেড আগে নলেজ থিঙ্কিং করা, কন্টেন্ট ক্রিয়েট করা টিচারের, তারপর সেই প্যাডাগোজিক্যাল যে ইনস্ট্রাকশন কি হবে সেগুলোকে সেট করা, স্ট্র্যাটেজি গুলোকে সেট করা, ঠিক আছে, এটাও প্রয়োজন। ডেমনস্ট্রেটিং নলেজ অফ রিসোর্সেস, দিস ইনভলভস being familiar with and selecting appropriate instructional materials, technologies, resource, ঠিক আছে, টু সাপোর্ট স্টুডেন্ট লার্নিং, স্টুডেন্টের যাতে ম্যাক্সিমাম আউটকাম আসে সেই জন্য কি রিসোর্সেস হবে, কি টেকনিক্স ইউজ করতে হবে, কি মেথডস, রিসোর্স এগুলো কি লাগবে সেগুলো সেট করে নেওয়াই হচ্ছে রিসোর্সেস, নলেজ অফ রিসোর্সেস, যেটা টিচারের থাকা অনেক প্রয়োজন, ঠিক আছে। যেমন রেফারেন্স দেওয়া কিছু, পড়াতে পড়াতে এগুলো পড়বে, এগুলো দেখবে, ঠিক আছে, এই ধরনের যেগুলো, তাহলে এইভাবে অ্যান্সার হয়ে গেল এটা অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা আছে এখানে, দ্য লার্নিং ইন হুইচ এ নিউ বিহেভিয়ার ইজ acquired but is not demonstrated until reinforcement is provided is also known as। এখানে কি বলেছে, দ্য লার্নিং ইন হুইচ এ নিউ বিহেভিয়ার ইজ acquired, ঠিক আছে, লার্নিং এর মধ্যে যে নিউ বিহেভিয়ার acquired হয় ইজ নট ডেমনস্ট্রেটেড আনটিল রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড, সেটা আমাদের কখনো সেটা কি হবে না, পারফেক্ট হবে না যতক্ষণ না আমরা কি করি, সেটাকে রিইনফোর্সমেন্ট করছি, মানে নার্চার করছি যতক্ষণ, ঠিক আছে। তো এটাকে কি বলে অ্যাকচুয়ালি, এটাকে বলা হবে, অপশন 3 হবে এর কারেক্ট অ্যান্সার, ল্যাটেন্ট লার্নিং বলা হবে, ঠিক আছে, ল্যাটেন্ট লার্নিং। এক্সপ্লেনেশন দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। Latent learning refers to the type of learning in which a new behavior is acquired but is not immediately demonstrated until there is an opportunity to reinforcement or motivation, ঠিক আছে। আমরা এটাকে ততক্ষণ নিউ বিহেভিয়ার যেটা আমরা acquired করি সেটা ততক্ষণ কি এটা, এটা হচ্ছে যে যতক্ষণ আমরা ডেমনস্ট্রেট করছি ততক্ষণ অব্দি এটা আমাদের প্রপারলি acquired করতে পারি না, ঠিক আছে। In latent learning the learner acquired knowledge or skills without immediate reinforcement or incentive to display the behavior, ঠিক আছে, যে নিউ নলেজ গুলো একুয়ার করে নিচ্ছি আমরা, সেই নিউ নলেজ গুলো আমাদের কাছে ততক্ষণ অবধি একুয়ার হবে না যতক্ষণ না সেটা আমরা রিএনফোর্সমেন্ট করছি, মানে নার্চার করছি, অথবা তার সাথে সাথে ইনসেনটিভ পাচ্ছি আমরা ডিসপ্লে করার, মানে সেটা নিয়ে আমরা কি না সেটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার যতক্ষণ না আমরা স্কোপ পাচ্ছি ততক্ষণ অবধি সেটা আমাদের কাছে পুরোপুরি বিল্ড আপ হবেই না, ঠিক আছে। হাউএভার ওয়ান্স রিএনফোর্সমেন্ট অর মোটিভেশন ইজ প্রোভাইডেড, যদি আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বা মোটিভেটেড হয় আমরা, সেটা হচ্ছে আমাদের প্রপারলি ম্যানিফেস্টেড হয়ে যাবে, মানে আমাদের মধ্যে পুরো ইনবিল্ট হয়ে যাবে সেই পার্টিকুলার নলেজ। আবার কি কি ছিল এখানে অপশনে বাকিগুলো, অবজারভেশনাল লার্নিং, তারপর আছে সোশ্যাল লার্নিং, মোরাল লার্নিং, ঠিক আছে, এগুলো মেনশন রয়েছে তার সাথে এডিশনাল ইনফরমেশন হিসাবে। Observational learning is a type of learning that occurs through observing behavior of others and the consequence of that behavior, ঠিক আছে, এটা আমাদের অবজারভেশনের থ্রু থেকে আমরা যে অবজারভেশন করছি, এক্সপেরিয়েন্স করছি, তার থ্রু থেকে যে লার্নিং হচ্ছে সেটাকে অবজারভেশনাল লার্নিং বলা হচ্ছে। সোশ্যাল লার্নিং ইজ সিমিলার টু অবজারভেশনাল লার্নিং and involves learning through social interaction and observe of others। তাহলে এই কিরকম সিমিলার অবজারভেশনাল লার্নিং মতনই, কারণ এটা আমরা সোসাইটিতে যেগুলো এক্সপেরিয়েন্স করছি, যেগুলো আমরা কি করছি না ইন্টারাকশন করছি সোসাইটিতে, সেগুলো আমাদের কাছে লার্নিং হচ্ছে, সেগুলো সোশ্যাল লার্নিং। মোরাল লার্নিং পার্টেন্স দ্য একুইজিশনস অফ মোরাল প্রিন্সিপালস, ভ্যালুস, এথিক্যাল বিহেভিয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মোরাল লার্নিং এর মধ্যে আসছে। ওকে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। A teacher wants to assess the student's performance and want to give immediate feedback। স্টুডেন্টের পারফরমেন্স অ্যাসেস করতে চাইছে এবং ইমিডিয়েট ফিডব্যাক দিতে চাইছে একজন টিচার। হুইচ সফটওয়্যার ইউ উড ইউ উইল সিলেক্ট ফর অ্যাসেসমেন্ট, তাহলে এই ধরনের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোন সফটওয়্যার ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে, কোন সফটওয়্যার ইউজ করতে আমরা পারবো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে
অপশন 4। তাহলে এখানে কি কি আছে আগে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে কাহুট, ঠিক আছে? কাহুট এক ধরনের সফটওয়্যার যেখানে কি হয়, যেখানে যেখানে কাহুট মানে হচ্ছে, হ্যাঁ, এটাতে আমরা কুইজ ক্রিয়েট করতে পারবো, ইন্টারঅ্যাক্টিভ কুইজ ইমিডিয়েট। এখানে যদি কুইজ ক্রিয়েট করে দিয়ে দিই, ঠিক আছে, কুইজ বা আমরা মক টেস্ট ক্রিয়েট করতে পারবো এখানে। তাহলে এর থ্রু থেকে ইমিডিয়েট ফিডব্যাক পেয়ে যাবে স্টুডেন্টস, যেই সে সাবমিট করবে ইমিডিয়েট ফিডব্যাক চলে আসবে সে কতটা পারফরমেন্স করতে পেরেছে। সেরকম এটাও একটা সফটওয়্যার, কুইজি বলে, ঠিক আছে? এটাতেও কুইজ সেট করা যাবে, মক টেস্ট ক্রিয়েট করা যাবে, যেখানে স্টুডেন্ট ইমিডিয়েট ফিডব্যাক পেয়ে যাবে। যদি টিচার একজন মক টেস্ট সেট করে দেয় দুটো সফটওয়্যার থেকে, এ এন্ড ই তে যা মেনশন রয়েছে, তাহলে কি করবে না, স্টুডেন্ট ইমিডিয়েট ফিডব্যাক পাবে। তাহলে বাকিগুলো কি রয়েছে? বাকিগুলো তো দেখো, তাহলে এটা তো অ্যান্সার আমি আগেই বলে দিলাম, ঠিক আছে, এটার অ্যান্সার তো আমি আগেই বলে দিলাম। বাট বাকি সে সফটওয়্যার গুলো আছে, যেমন প্লোটাগন, ঠিক আছে? প্লোটাগন সফটওয়্যারের থ্রু থেকে কি করা যায়? প্লোটাগন সফটওয়্যার হচ্ছে এখান থেকে অ্যানিমেটেড ভিডিওস ক্রিয়েট করা যায়, বুঝতে পারলে? অ্যানিমেটেড, এগুলো পুরোটাই, এগুলো লার্নিং এর জন্য কাজে অবশ্যই লাগে, ঠিক আছে, বাট কুইজ অ্যাসেসমেন্টের জন্য নয়, মানে স্টুডেন্টের পারফরমেন্স অ্যাসেসমেন্টের জন্য নয়, ভিডিও ক্রিয়েট করার জন্য এটা কাজে লাগে। অ্যানিমেটেড ভিডিওস ক্রিয়েট করা যাবে এখান থেকে, ওকে? মানে ভিডিওস টুল, এটাতে কোনো রকম অ্যাসেসমেন্টের কাজে লাগানো যাবে না, ভিডিও ক্রিয়েট করা যাবে। স্ক্রিন কাস্টোমেটিক, এটাতে ভিডিও ক্রিয়েট করার জন্য স্ক্রিন রেকর্ডার বটে এটা একটা, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডার হচ্ছে এটা। স্ক্রিন কাস্টোমেটিক হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আমরা এটাতে করতে পারি, স্ক্রিন রেকর্ডিং করা যায়। তাহলে এটাও অ্যাসেসমেন্টের জন্য ইউজ হচ্ছে না, তাহলে এগুলো হবে না কোনোটাই অ্যান্সার। অ্যানিমেকার, অ্যানিমেকার মানে এটাও অ্যানিমেশন ক্রিয়েট করা যায়, অ্যানিমেকার তো বলছেই, মানে কি অ্যানিমেশন ক্রিয়েট করে ভিডিওস ক্রিয়েট করা যাবে, ঠিক আছে? অ্যানিমেকার ইজ অ্যান অ্যানিমেশন ভিডিও মেকার টুল। অ্যানিমেশন বা হ্যাঁ, অ্যানিমেশন যে ভিডিও মেকিং হয় না, অ্যানিমেশন দিয়ে দিয়ে ভিডিও করা, সেগুলো হচ্ছে যাবে অ্যানিমেশন ভিডিও মেকিং টুল। ওকে, সবগুলো বলে দিলাম এখানেই। এর অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে স্টুডেন্ট ইমিডিয়েট ফিডব্যাক পাবে টিচারের থ্রু থেকে, অ্যাসেসমেন্ট সফটওয়্যার এগুলো, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ইয়োর পার্টিসিপেশন ফর টুডেজ ক্লাস। আজকের জন্য এই অবধিই থাক। নেক্সট ক্লাসে আবারও আমরা 7 ডিসেম্বর 2023 শিফট 2 থেকে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।